একজন সোফায় বসে কোলে ল্যাপটপ নিয়ে এক দৃষ্টিতে তার জান পাখিকে দেখছে আর মনে মনে বলছে, জান, তুই বড় হয়েও বাচ্চা রয়ে গেলে, একদম আমার বাচ্চা বউ। তখনই তার দরজায় টোকা পড়ায় ল্যাপটপ অফ করে চলে গেল। এবার পরিচয় আসা যাক। বিখ্যাত খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রির একমাত্র উত্তরাধিকারী আদ্রিয়ান জুনায়ের শুভ্র। বাবার ও মায়ের নাম আরহান খান ও নাসরিন খান। আদ্রিয়ান দেখতে ফর্সা, হাইট 6 ফিট 2, সবসময় ফর্মাল লুকেই থাকে আর সব মেয়েদের ক্রাশ। সে এমনিতেই শান্ত, কিন্তু রেগে গেলে ভয়ঙ্কর হয়ে যায়। এখন পড়াশোনা শেষ করে এখানের কোম্পানি জয়েন করেছে আর তার বাবা বাংলাদেশের কোম্পানি সামলাচ্ছে। তার ফ্যামিলি বাংলাদেশে থাকে, কিন্তু সে এখানে কিছু কারণবশত থাকে, তা আস্তে আস্তে জানবেন। এতক্ষণ সে তার জান পাখি সম্প্রীতিকে দেখছিল। বাংলাদেশ। টুকটুকি, সম্প্রীতি ঘুম। টুকটুকি। হঠাৎ চিল্লানোর আওয়াজে তাড়াতাড়ি উঠে বসে ঘুম ঘুম কণ্ঠে বলে উঠল, উফ, আম্মু এত চেঁচাচ্ছ কেন? এখনো তো সকাল হয়নি। কি বললি? সকাল হয়নি? উঠে দেখ কটা বাজে। আর তুই তো ভার্সিটি যাবি, ওখানে কাজ শেষ করে তো পিউকে নিয়ে বিয়ে শপিং করতে যাবি, কাল তো বলেছিলি। এই যা, একদম ভুলে গেছি। তোর কোন কথা মনে থাকে একটু আমায় বলবি? দেখবি তোর কাজ শেষ হয়নি আর পিউ এসে পড়েছে। এসে পড়লো, দি আমার জন্য ওয়েট করবে, কারণ দি আমায় অনেক ভালোবাসে, কখনো কিচ্ছু বলবে না। ভালো পেয়েছিস বলে ওর আদরে বাদর হচ্ছিস। এবার যা, উঠে ফ্রেশ হয়ে নে। ওকে আম্মু। সম্প্রীতি খান দেখতে সুন্দরী, গায়ের রং ফর্সা, হাইট 5 ফুট, কোমর পর্যন্ত লম্বা চুল, ঠোঁটে সারাক্ষণ মিষ্টি হাসি। বাবা মা ভাই বোন চাচা চাচি নিয়ে তার পরিবার। বাবা জাকিরুল হক ও মা মৌসুমী আলম। এছাড়া আরও 2টি পরিবারের সাথে তাদের খুব ভালো সম্পর্ক। তারা হলো তার বাবার বন্ধু আফজাল খান ও নিলয় চৌধুরী। তাদের সাথে এক অন্যরকম সম্পর্ক, যা রক্তের সম্পর্কের চেয়েও বেশি কিছু। পিউ হলো নিলয় চৌধুরীর ছোট মেয়ে। সম্প্রীতি রেডি হয়ে নিল, ব্ল্যাক সালোয়ার আর লম্বা চুলগুলো ছেড়ে রেখেছে, কাঁধে একটা ব্যাগ। তারপর নিচে নেমে দেখে তার ভাই আর ছোট বোন ব্রেকফাস্ট করছে। আপু, একসাথে ব্রেকফাস্ট করে নিবি? না রে, দেরি হয়ে যাচ্ছে, খাবো না, আমি বাইরে কিছু খেয়ে নেব। টাটা আপু। টাটা। বাসা থেকে বেরিয়ে একটা সিএনজি নিয়ে কলেজে গিয়ে সোজা অফিস রুমে গিয়ে যা কাজ আছে করে বেরিয়ে দেখলাম দেরি হয়ে গেছে, তাই তাড়াতাড়ি গেটের সামনে গিয়ে দেখি দি দাঁড়িয়ে আছে। কিরে, তোর এখন আসার সময় হলো? কখন থেকে দাঁড়িয়ে আছে? সরি দি, রাগ করো না, কাজ করতে দেরি হয়ে গেল। আমি রাগ করিনি বনু, আর তুই জানিস আমি তোর উপর রাগ করি না। চল গাড়িতে উঠে কথা বলি। তারপর দুজনে গাড়িতে ওঠে। তুই কোন সময় ঠিক টাইমে আসিস, না সব সময় দেরি করিস সব কাজে? আমি অত টাইম মেনে চলতে পারবো না। বুঝেছি হবু পিচ্ছি বউ। দি, তুমি সবার মতো এই কথা বলবে না, আমার শুনতে ভালো লাগে না। যেটা ঠিক সেটাই তো বললাম। কি ঠিক গদি? উনি যেটা করছেন সেটা তুমি ঠিক বলছো? উনি এই 8 বছরে আমার সাথে কোনো কথা বলেনি, কিন্তু সবার সাথে ঠিক কথা বলেছে। এই 8 বছরে একবারও দেখা করতে চায়নি, তাহলে তার এটা কেমন ভালোবাসা? তুই তো যোগাযোগ করতে পারতিস। আমি কেন করব? সব দোষ ওনার ছিল, আমার নয়, তাই নিজে থেকে কেন কথা বলবো? তুই জানিস ও তোর জন্য কতটা পাগল ছোট থেকে, আর কত তুই জানিস ও তোর জন্য তুই জানিস ও তোর জন্য কতটা পাগল ছোট থেকে, আর কতটা ভালোবাসে জানিস? কোনো ছেলে তোর সাথে কথা বলতে এলে ও একদম সহ্য করতে পারে না, তাই সেদিন অমন করেছিল। তা বলে উনি ওই ছেলেটাকে মেরে ফেলতে যাবে? আমি যদি না বাঁচাতাম তাহলে ছেলেটা মারা যেত, কিন্তু সেই দিন উনি আমায় এইটুকু বোঝেননি, সব দোষ আমার উপর দিলেন। ও কিন্তু তোকে ভালোবাসে। না দি, একটুও ভালোবাসে না। তোমার সাথে অরুণাবদার বিয়ে হচ্ছে, কোথায়? অরুণাবদা এমন তো নয়। সবার ভালোবাসা একরকম হয় না বনু। দি, তুমি তোমার ভাইয়ের সাইড একদম নেবে না। সেই দিন উনি পাগলামো করে বাড়িতে এসে সবার সামনে একটা আংটি জোর করে পরিয়ে দিয়ে বললেন আমি ওনার বউ আর আমাকে ভালোবাসেন। তখন আমার কেমন লেগেছিল উনি বুঝতে চাননি। সব সময় সব কিছুতে জোর করেন আমায়,
তারপরের দিন উনি চলে গেলেন। এই ছিল ওনার ভালোবাসা আমার প্রতি। সেখানে গিয়ে একবারও যোগাযোগ করলেন না, আর না আমাকে দেখতে চাইলেন। কে বলেছে তোকে দেখছে না? হয়তো সব খেয়াল রাখছে। দি, আমার ভালো লাগছে না, অন্য কিছু বলো, না হলে আমায় নামিয়ে দাও। আমি এখান থেকে বাড়ি চলে যাব। আচ্ছা আর বলবো না, লাস্ট একটা কথাই বলবো, আদ্রিয়ান কিন্তু কাল ফিরছে। সম্প্রীতি মনে মনে খুব খুশি হলো, কিন্তু সেটা বুঝতে দিল না পিউকে। সে আসবে আমার কিচ্ছু নয়। আর কে আসতে বলেছে? ওখানে থেকে যেতে পারতো। তুই খুশি হসনিস? না, হয়নি। এবার কি আমি নেমে যাব? এই এই নামতে হবে না। তুই খেয়ে বেরিয়েছিলিস? না। তাহলে চল আগে খেয়ে নি, তারপর শপিং করতে যাব। ইউএসএ। আদ্রিয়ান সম্প্রীতির সব কথা শুনছিল। সে পিউয়ের কলে এতক্ষণ ছিল। সম্প্রীতি কথাগুলো শুনে ছবির দিকে তাকিয়ে বলতে শুরু করলো। জানি আমার ওপর তোমার অনেক রাগ জমে আছে। আমি তোমার ভালোর জন্য তোমার সাথে যোগাযোগ রাখিনি, কিন্তু এখন আমি আসছি তোমাকে শুধু আমার করে নিতে, আর আমার পাগলামির ভালোবাসি তোমায় রাঙাতে। তোমার সাথে আমার খুব তাড়াতাড়ি দেখা হবে। লাভ ইউ জান, আমার পিচ্ছি বউ। বলেই একটা গান গেয়ে উঠল। हमें तुमसे प्यार कितना ये हम नहीं जानते, मगर जी नहीं सकते तुम्हारे बिना। हमें तुमसे प्यार कितना ये हम नहीं जानते, मगर जी नहीं सकते तुम्हारे बिना। हमें तुमसे प्यार। বাংলাদেশ। পিউ আর সম্প্রীতি রেস্টুরেন্টে গিয়ে কিছু খেয়ে নিয়ে দুজন মিলে শপিং করতে গেল। সেখানে নিজেদের মতন সব কিছু কিনে পিউ সম্প্রীতিকে বাড়িতে ছেড়ে দিয়ে চলে গেল। বাড়িতে ঢুকে নিজের রুমে গিয়ে শপিং ব্যাগগুলো টেবিলে রেখে সোফার মধ্যে বসে পড়ল। তখন তার রুমে নীলা আর তাজনীন এসে হাজির হলো। আপু, আমাদের জন্য কিছু কিনে আনিসনি? না, কিছু কিনে আনিনি। আপু, এটা কিন্তু ঠিক নয়। আরে তোদের জন্য এনেছি, এখন আর কানের সামনে ঘ্যান ঘ্যান করিস না তো। আচ্ছা, করব না। এবার দে, কি এনেছিস? এগুলো তোদের জন্য। তখন ওর রুমে মা এসে ওকে বলে উঠল। তুই কি বড় হবি না? এসে বসে পড়লি ধপ করে, এখন আবার ওদের সাথে গল্প করছিস। ফ্রেশ হবি কখন? আম্মু, একটু পরে যাচ্ছি, শপিং করে এসে টায়ার্ড লাগছে, তাই বসে পড়েছি। আমি তো এটা নিয়ে খুব চিন্তায় আছি। তুই বিয়ের পর কি করবি? সব সময় তো ছেলে মায়ানুষি নিয়ে থাকিস। বড় মা, চিন্তা করো না, কারণ আপুকে কিছু করতে হবে না, জিজু সব করে দেবে। এই, কে জিজু? আর কোথাকার জিজু? আর একবার যদি তুই ওনার নাম নিয়েছিস তো তোকে আমি চড় মারবো। আপু, জিজু তোমায় ভালোবাসে, এটা কেন বুঝতে চাও না বলো তো? কে ভালোবাসে? ওই মিস্টার আতি? না, সে কখনো আমায় ভালোবাসেনি। যদি ভালোবাসতো তবে এই 8 বছর আমার সাথে একবার হলো যোগাযোগ করতো। আপু, জিজু যোগাযোগ করেনি কারণ সেদিন তুমি বলেছিলে তাকে তোমার অসহ্য লাগে আর ভালোবাসো না। বলেছি, কারণ উনি সেদিন জোর করে আমায় আংটি পরিয়েছিল, একবারও আমার মতামত নেয়নি, তাই রেগে ওই কথাটা বলেছিলাম। তোরা শুধু ওনার দিকটা দেখছিস, আমার দিকটা কেউ দেখছিস না। আমি আর কিচ্ছু বলতে চাই না, তোমরা এখন যাও, আমি একা থাকতে চাই। সোনামা, শোন আমার কথাটা। প্লিজ আম্মু। আচ্ছা, আমরা যাচ্ছি, তুই শান্ত হয়ে ফ্রেশ হয়ে নে। আমি মাথা নাড়াতে ওরা সব এক এক করে বেরিয়ে গেল। দরজা বন্ধ করে ওখানে বসে পড়লাম। মৌসুমি বেরিয়ে এসে বলে উঠল, কবে যে সব ঠিক হবে কেই জানে। বড় মা, চিন্তা করো না, জিজু এসে সব ঠিক করে দেবে। তাই যেন হয়। সম্প্রীতি হাতের রিংটার দিকে তাকিয়ে বলতে শুরু করলো, আপনাকে আমি প্রথমে না ভালোবাসলো, আপনি চলে যাওয়ার পর ভালোবাসতে শুরু করেছি। প্রথম রাগ হয়েছিল, কেন আপনি আমাকে বুঝলেন না। তারপর কখন যে ভালোবেসে ফেলেছি বুঝতে পারিনি। আপনি ছোটবেলা থেকে আমায় আগলে রাখতেন, তখন ছোট ছিলাম বলে আমি অত বুঝতাম না, কিন্তু এখন বুঝতে পারি আপনি আমায় ভালোবাসতেন। তারপর যখন আপনি চলে গেলেন
সেখানে কি এই 8টা বছরে একবারও আমায় ফোন করলেন না? এই ছিল আপনার ভালোবাসা? আপনি যখন আমায় ছেড়ে ভালো আছেন তখন আমি কেন পারবো না? আমিও পারবো ভালো থাকতে। আর আপনার প্রতি যে রাগ সেটা কখনো কমবে না। আই হেট ইউ আদি, আই হেট ইউ। ইউএসএ আদ্রিয়ান সম্প্রীতির সব কথা শুনে কষ্ট হচ্ছে। মন চাইছে ছুটে গিয়ে জড়িয়ে ধরে রাগ ভাঙাতে। তাই সে বলে উঠল, সরি জান, তুমি অনেক কষ্ট দিয়েছে, আর কষ্ট পেতে দেব না। কাল তোমার কাছে ফিরছে। তোমার এতদিনের সব মান অভিমান ভেঙে দেব। অনেক দূরে থেকেছে, আর না, এবার কাছে থেকে আমার ভালোবাসার সাথে পরিচয় করাবো। এবার দেখবে আমার ভালোবাসার পাগলামি। রেডি থেকো জান, আমি আসছি। তোমার আদি তোমার কাছে আসছে। আই লাভ ইউ জান। ইন বাংলাদেশ। চোখে আলো পড়ায় চোখ খুলে দেখি মেঝেতে শুয়ে আছি। তখন কালকের কথা মনে পড়ে যায়। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেলাম। এসে দেখি ফোন বাজছে, তাই হাতে ফোন নিয়ে দেখলাম প্রমি ফোন করেছে। রিসিভ করে, কিরে, আজকে ভার্সিটি যাবি তো? যাব। ওকে, তাহলে দেখা হচ্ছে, টাটা। টাটা। ফোন রেখে ব্যাগটা গুছিয়ে নিচে নেমে এলাম। গুড মর্নিং আপু। গুড মর্নিং। আম্মু, খেতে দাও। তুই বস, খাবার দিচ্ছি। আমি খাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম। একটু হেঁটে একটা সিএনজি নিয়ে ভার্সিটি পৌঁছে গেলাম। দেখলাম সবাই আড্ডা দিচ্ছে, তাই ওদের কাছে গেলাম। এতক্ষণে আসার সময় হলো তোর? সরি রে, দেরি হয়ে গেল রে। তোকে এমন দেখাচ্ছে কেন? আর চোখগুলো ফোলা কেন এত? আরে কিছু হয়নি, এত চিন্তা করিস না, চল ক্লাসে যাই। চল। অন্যদিকে এয়ারপোর্টে আদ্রিয়ান এয়ারপোর্ট থেকে বের হয়ে ব্ল্যাক শার্ট, ব্লু জিন্স, ব্ল্যাক শু, হাতে ব্যান্ডের ব্ল্যাক ওয়াচ। সব মেয়েরা তার দিকে তাকিয়ে আছে। বাইরে বেরিয়ে দেখে অরুণাভ আর পিউ দাঁড়িয়ে আছে। সেই দিকে চাই। পিউ আদ্রিয়ানের সাথে একটা মেয়েকে দেখে অবাক হয়। আদ্রিয়ান ওদের কাছে এসে, কেমন আছো দি আর ব্রো? আমরা ভালো আছি। তুই কেমন আছিস? আর তোর সাথে ওকে? আর আমি ভুলে গিয়েছিলাম, আমার বন্ধু রিশা ও ডাক্তার এখানে একটা কাজে এসছে, কিছুদিন থাকবে ওর আঙ্কেলের বাড়িতে। আর রিশা, এটা আমার পিউদি আর অরুণাবদা। নাইস টু মিট ইউ। তোমাদের আমি এডির মতো পিউদি আর অনুরূপ দা বলে ডাকবো? তাই দেখো, চলো, দেরি হয়ে যাচ্ছে। এডি, আমি আসছি। বাই গাইস। বাই, পরে দেখা হবে। তাড়াতাড়ি চল, বাড়িতে সবাই অপেক্ষা করছে। আমি এখন জানকে দেখতে যাব, তারপর বাড়ি যাব। এক মনে হয় জান ভার্সিটিতে, তাই তো? তোরা তাহলে যা, আমি যাই, কারণ আমাকে এখন বনুদের বাড়ি যেতে হবে। রাতে তো তুই আবার বনুকে শক্ত দিবি। এখন আমি আসছি, রাতে দেখা হবে, টাটা। জান তোমার দেখে শখ না হয়ে থাকতেই পারবে না। আচ্ছা বাই দি ব্রো, চলো যাওয়া যাক। চল। এদিকে আমি ভার্সিটি থেকে বেরিয়ে দাঁড়িয়ে আছি। সিএনজি এলে উঠবো বলে হঠাৎ মনে হলো যেন খুব কাছের কেউ আমায় লক্ষ্য করছে। তাই এদিক ওদিক তাকালাম, কাউকে দেখতে পেলাম না। এতক্ষণ আদ্রিয়ান দূর থেকে সম্প্রীতিকে লক্ষ্য করে আস্তে আস্তে বলে উঠল, এতদিন তোমায় দূর থেকে দেখে মুগ্ধ হয়েছিলাম, কিন্তু এখন সামনে থেকে দেখে তোমার প্রতি আসক্ত হয়ে পড়ছে। এখন যে আর তোমার থেকে দূরে থাকা সম্ভব না। এবার তোমাকে সারা জীবনের জন্য আমার কাছে নিয়ে আসবো, আর আমি তোমাতে সবসময় আসক্ত থাকতে চাই। আই লাভ ইউ জান। আমি বাড়ি চলে এসে দেখি দি বসে আছে, তাই দৌড়ে গিয়ে দিকে জড়িয়ে ধরি। তুমি কখন এলে? আর এলি যখন আমায় ফোন করতে, তাহলে আরও আগে চলে আসতাম। তুই মাঝে মাঝে এমন করিস, মনে হয় যেন অনেক দিন দেখিসনি। দি, তুমি জানো আমার তোমার সাথে থাকতে খুব ভালো লাগে। আচ্ছা বুঝেছি পিচ্ছি বনু, এবার গিয়ে ফ্রেশ হয়ে নে, তারপর তোকে রেডি করিয়ে দেব। দি, রেডি কেন হব? আজকে কি স্পেশাল কিছু আছে? যদি থেকে থাকে আমার কেন মনে পড়ছে না? পাগলেই, আজকে স্পেশাল কিছু নেই। তাহলে রেডি হব কেন? আজকে ভাইদের বাড়িতে নিমন্ত্রণ আছে, সবাই যাব, তাই বললাম রেডি করে দেব তোকে। আরে দি, মামুনিদের বাড়ি যাওয়ার জন্য কেন রেডি হব? এমনি গেলেই তো হয়। তুই আমার কথা শুনবি না? আচ্ছা যা, তোকে রেডি হতে হবে না। দি, তুমি জানো আমি তোমার কথা মানা করতে পারি না, তাই তুমি যা বলছো তাই হবে। আমি সব প্রয়োজনীয় জিনিস নিয়ে ফ্রেশ হতে গেলাম। বেরোতে দি বলে উঠল, তোকে তো এই ব্ল্যাক গ্রাউন্ডে দারুণ লাগছে,
একজন তো দেখলে এখানে বেহুশ হয়ে যেত। দি, তুমি আবার শুরু করেছো? এমন বললে কিন্তু আমি যাব না, আর মন খারাপ করে বসে থাকবো। তখন তোমার ভালো লাগবে? বলুন, আর বলবো না। তাও মন খারাপ করিস না, এদিকে আয়, তোকে একটু সাজিয়ে দিই। সম্প্রীতিকে হালকা মেকআপ, কানের, হাতে ব্রেসলেট, চুলগুলো খোলা রেখে দেয়। দেখ তোকে কেমন লাগছে। ভালো লাগছে? শুধু ভালো, শুধু ভালো? আমার তো খুব খুব সুন্দর লাগছে তোকে। আগে গ্রাউন্ডটা পরেই ভালো লাগছিল, এখন সাজানোর পর তো তোর দিক দিয়ে চোখ ফেরানো যাচ্ছে না। দি, এমন কিছুই লাগছে না, তুমি একটু বেশি বেশি বলছো। আচ্ছা ঠিক আছে, এবার চল। তারপর দুজন বেরিয়ে পড়ল খানবাড়ির উদ্দেশ্যে। ওখানে গিয়ে পৌঁছাতেই সম্প্রীতির মনে অন্যরকম এক অনুভূতির সৃষ্টি হলো, যেন ওর জন্য আজকে ভালো কিছু অপেক্ষা করছে। বাড়ির দরজার সামনে আসতেই মামুনি আদ্রিয়ানের মা জড়িয়ে ধরল। কেমন আছিস সোনা? অনেক দিন আসিনি, কিন্তু রাগ করেছি তোর ওপর। আগে তো টাইম পেলেই চলে আসতি, এখন আসিস না কেন? সরি মামুনি, রাগ করো না। এবার যখন সময় পাবো তোমার সাথে দেখা করে যাব। আর সময় পেলে দেখা করে যেতে হবে না, এবার তোকে পুরোপুরি এই বাড়িতে আনার ব্যবস্থা করছি। মামুনি, এসব কথা থাক না আজকে। আচ্ছা ঠিক আছে। এই, তোকে তো লক্ষ্য করা হয়নি, ভালো করে দেখি। আজকে তোকে তো খুব মিষ্টি লাগছে দেখতে, যেন করে নজর না লাগে। চোখ থেকে কাজল নিয়ে সম্প্রীতির কানের পেছনে লাগিয়ে দিয়ে, তুমিও বেশি বেশি বকছো। চল ভিতরে। চলো। সম্প্রীতি ভেতরে এসে তাকে সবাই আছে, অনেক গেস্ট এসেছে, যে যার মতো কথা বলছে। একটু পর হলের লাইট নিভে গেল। হঠাৎ দেখলো সিঁড়ির কাছে স্পটলাইট পড়ছে, সেখানে একজন দাঁড়িয়ে আছে। ভালো করে তাকিয়ে দেখলো আদি। তাকে দেখে শর্ট খেলো আর অস্পষ্ট স্বরে বলে উঠল, আদি। আদ্রিয়ান ব্ল্যাক কালারের স্যুট, ব্ল্যাক জিন্স, ব্ল্যাক ব্র্যান্ডের ওয়াচ, সিল্কি চুলগুলোতে জেল লাগানো, মুখে হালকা হাসি, সাথে কিলার লুক, যার ফলে সব মেয়েরা তাকিয়ে আছে। কিন্তু সে শুধু তার জানকে দেখতে ব্যস্ত। তার দিকে তাকিয়ে গিয়ে উঠল, तुम्हारी तस्वीर के सहारे। फिलहाल है ये दूरियां, फिलहाल है। সম্প্রীতি এতক্ষণ আদ্রিয়ানের দিকে তাকিয়েছিল, আর আদ্রিয়ান তার জানের দিকে তাকিয়ে পুরো গানটা শেষ করলো। গান শেষ হতে সবাই হাততালি দিয়ে উঠল। তখন আরহাম খান বলে উঠলেন, মিট মাই সান আদ্রিয়ান চুরার শুভ্র। এতদিন ইউএসএ থেকে পড়াশোনা করেছে, তারপর ওখানে বিজনেস সামলেছে, কিন্তু এখন থেকে সে এখানের বিজনেস সামলাবে। আমাদের খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রির এমডি উনি। অন্যদিকে সম্প্রীতি দাঁড়িয়ে আছে, তার সামনে নীলা এসে বলতে শুরু করলো, আপু দেখ, জিজুকে হ্যান্ডসাম দেখতে লাগছে। কি, তোর ওনাকে হ্যান্ডসাম লাগছে? আমার তো বাদর লাগছে।
আপু কিসব বলছিস? জিজুকে ভালো দেখতে না লাগলে কি সব মেয়েরা কথা বলতে চাইতো? ওই দেখ না, সব মেয়েরা কেমন জিজুর সাথে কথা বলছে। বাহ, বিদেশে গিয়ে তো ভালোই লুচুগিরি শিখে এসেছে। আদ্রিয়ানের দিকে রাগ নিয়ে তাকিয়ে এ আপু, তুই কিসব বলছিস? যা বলছি ঠিকই বলছি। বদের হাড্ডি, বান্দর একটা, সাদা তেলাপোকা, লেস কাটা কালো টিকটিকি, গন্ডার জিরাপ একটা। সম্প্রীতি রেগে ওখান থেকে যেতে যেতে মনে মনে বলতে শুরু করলো, বাহ, ওই মেয়েগুলোর সাথে কি সুন্দর হেসে হেসে কথা বলছে। কোথায়? আমার সাথে একবারও কথা বলতে এলো না তো। আমিও যাব না কথা বলতে। পরে যদি আসে কথা বলতে, দেখিস তোকে কি করি। তখনই হোঁচট খেয়ে পড়ে যেতে লাগলে মনে হলো কে যেন ধরে নিয়েছে। তাকিয়ে দেখলো আদি তার কোমর জড়িয়ে ধরে আছে। তারপর তাকে সোজা করে দাঁড় করিয়ে বলতে শুরু করলো, তুমি এখনো বাচ্চা রয়ে গেলে, দেখে চলতে পারো না? একটু হলেই পড়ে গিয়ে ব্যথা পেতে। পেতাম, তাতে আপনার কি? আর আপনি আমায় ছাড়ুন। যদি না ছাড়ি তো কি করবে? আরেকটু কাছে গিয়ে, আই দেখুন, ভালো হবে না কিন্তু, সরে যান। আদ্রিয়ান সম্প্রীতির আরেকটু কাছে গিয়ে চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে কপালে কিস করে দিল। আর সম্প্রীতি এসব দেখে বেচারা শক পেয়ে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। তখন আদ্রিয়ান বলে উঠল, এমন করে তাকানোর কিছু হয়নি জান। আমি জানি আমি খুব সুন্দর দেখতে। সুন্দর না ছাই, বাদরের মতো দেখতে। আর আপনার সাথে আমি কোনো কথা বলতে চাই না, ছাড়ুন। তখন পেছন থেকে কেউ বলে উঠল, ভাই, এখানে সবাই আছে, তাই রোম্যান্স পরে করিস। আদ্রিয়ান আওয়াজ পেয়ে সম্প্রীতিকে ছেড়ে দিতে চলে গেল সেখান থেকে। তা দেখে আদ্রিয়ান বলে উঠল, দি, রোমান্স কোথায় করতে দিলে? তার আগেই তো তোমরা চলে এলে। ভাই আমার, পরে রোমান্স করিস। দি, ও তো এখন রেগে আছে আমার উপর। সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। অনুষ্ঠান শেষ হতে সবাই যে যার রুমে চলে গেল। সম্প্রীতি বাড়িতে এসে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়ল। অন্যদিকে আদ্রিয়ান ল্যাপটপে সম্প্রীতির ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে বলল, জান, খুব তাড়াতাড়ি তোমার অভিমান ভাগিয়ে নিজের করে নেব। তারপর সেও ঘুমিয়ে পড়ল। পরের দিন সম্প্রীতি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গিয়ে ব্রেকফাস্ট করে ভার্সিটির জন্য বেরিয়ে পড়ল। সেখানে গিয়ে সবগুলো ক্লাস করে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। তখন প্রমি বলে উঠল, আমরা শুনলাম কাল নাকি জিজু ফিরেছে। আর তোরা জানিসই যখন, আমায় জিজ্ঞাসা করছিস কেন? এত রেগে যাচ্ছিস কেন? এবারে জিজুর প্রতি রাগ ভুলে আপন করে নে। তোরা জানিস আমার ওনার কথা শুনতে ভালো লাগে না, আর আমি এসব কিচ্ছু শুনতে চাই না। তোরা থাক, আমি গেলাম। সম্প্রীতি প্লিজ এমন করিস না। টাটা। তোর চলেই গেল, শুনলই না। মন খারাপ হয়ে গেছে হয়তো, দেখবি পরে ঠিক হয়ে যাবে। সম্প্রীতি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আদ্রিয়ানের কথা ভাবছে। তখনই কেউ পেছন থেকে এসে নাকে রুমাল চেপে ধরতেই অজ্ঞান হয়ে তার গায়ে ঢলে পড়ল। সে খুব সাবধানে তাকে কোলে করে নিয়ে গিয়ে গাড়িতে উঠিয়ে নিয়ে গেল। যখন তার জ্ঞান ফিরল তখন সামনে তাকিয়ে দেখে এতক্ষণ আদ্রিয়ান তার জানের দিকে তাকিয়েছিল আর মনে মনে বলছিল, তুমি এখন কি সুন্দর লাগছে, কিন্তু জেগে গেলে আমার সামনে বলে সহ্য করতে পারো না। তুমি কেন আমি বুঝতে চেষ্টা করছো না জান? আমি একবার সুযোগ দাও। সম্প্রীতি চোখ খুলে আদ্রিয়ানকে তার সামনে বসে থাকতে দেখে রেগে যায় আর বলে ওঠে, আমি এখানে এলাম কি করে? আমি তো রাস্তা দিয়ে হাঁটছিলাম, তারপর কিচ্ছু মনে নেই। এই, আপনি কি করেছেন বলুন তো? একটু শান্ত হও জান, আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। তুমি রাগ করো না। তুমি আমার কথা শুনছিল না বলে তুমি এখানে আনতে বাধ্য হয়েছে। আমি আপনার একটা কথা শুনতে চাই না। জান, আমায় একবার বলতে দাও প্লিজ, আমার কথাটা একটু শোনো। আচ্ছা, আপনার কি বলার আছে বলুন। আজকে তোমায় সব বলবো, তোমার আমার প্রতি অভিমান ভাঙাবো। আমি 8 বছর তোমার থেকে দূর থেকে একটু ভালো ছিলাম না। তোমাকে আমি ছোট থেকেই ভালোবাসতাম। সেদিন তোমায় যে ছেলেটা প্রপোজ করেছিল আমার সামনে, আমি সেসব সহ্য করতে পারিনি। কারণ আমার জানকে ভালোবাসার স্পর্শ করার অধিকার শুধু আমার, আর কারণ নেই। তাই সে ছেলেকে আমি মেরেছিলাম। তখন তুমি মাঝখানে এসে তাকে বাঁচালে, তাতে আমার রাগ আরও বেড়ে গেল। ওই জন্য সেদিন বাধ্য হয়ে জোর করে তোমায় রিং পরিয়েছিলাম, যাতে কেউ তোমার উপর চোখ তুলে তাকাতেও না পারে। তুমি সেদিন সবার সামনে বললে আমাকে তোমার অসহ্য লাগে,
আর তুমি কোনোদিন আমায় দেখতে চাও না, তাই বাড়ি এসে সব কিছু শেষ করে দিতে মন চাইছিল। তখন ড্যাড আমার পাগলামো দেখে বলল, তোমার বয়স কম, তাই তোমার থেকে আমায় দূরে থাকতে হবে আর আমাকে ইউএসএ যেতে হবে, এটা তার আদেশ। আর বলেছিল ইউএসএ না গেলে তিনি কখনো তোমাকে আমার হতে দেবে না। তাই আমি ড্যাডের কথায় বাধ্য হয়ে রাজি হই। তোমার সাথে যোগাযোগ রাখিনি, কারণ তুমি আমি সহ্য করতে পারো না বলে। তুমি বলেছিলে 8 বছর তোমায় না দেখেছিলাম। কি করে জান, আমি তোমায় দেখেছি সবসময় তোমার বেডের ওপর ওই ক্যামেরা দিয়ে। এবার জান, প্লিজ আমায় ক্ষমা করে দাও আর রেগে থেকো না। আপনার বলা শেষ, এবার আমি বলি। আপনি কি ভেবেছেন আমায় আপনি যা খুশি করবেন আমি সব মেনে নেব, তাই তো? আরে আমি কোনো পুতুল নই। আমারও মনে আছে আপনি সেদিন জোর করে রিং পরিয়েছিলেন বলে ওই কথাগুলো বলেছি, কিন্তু আস্তে আস্তে আপনাকে ভালোবেসে ফেলেছিলাম। আচ্ছা মানলাম আপনাকে ইউএসএ যেতে বলা হয়েছিল, এটা তো বলা হয়নি যোগাযোগ রাখা যাবে না, কিন্তু আপনি কি করলেন? যোগাযোগ করলেন না? যোগাযোগ করেননি। আর কি বললেন? আমি আপনাকে দেখতে চাই না বলেছিলাম। বলেছিলাম, কিন্তু রাতের পর রাত আপনাকে দেখতে চাইতাম আর কান্না করতাম, সেগুলো ঠিকই তো দেখেছিলেন। তখন মনে হয়নি একটু যোগাযোগ করি? ও হ্যাঁ, আপনাকে কি বলছি, আপনি তো আমায় এই 8 বছর কষ্ট দিতে চেয়েছিলেন। না জান, আমি তোমায় কষ্ট দিতে চাইনি। তুমি যখন কান্না করতে তখন মনে হতো তোমার কাছে চলে আসে, কিন্তু আমার যে হাত পা বাঁধা ছিল, একটু বোঝো জান। আপনি যখন বোঝেননি আমিও কিছু বুঝতে চাই না। আদ্রিয়ান সম্প্রীতির কাছে আসতে গেলে হাত উঠিয়ে বলে, আপনি আমার কাছে আসবেন না, আমি বাড়ি যাব আর এক মুহূর্ত এখানে থাকবো না। বলে বেরিয়ে গেল। আদ্রিয়ান পেছনে যে হাত ধরে বলল, আমি তোমায় বাড়ি পৌঁছে দেব, আর একটা বেশি কথা বললে চড় খাবে। চুপ করে গেলাম, কিছু বললাম না। তারপর সম্প্রীতি গাড়িতে উঠতেই আদ্রিয়ান গাড়ি স্টার্ট করলো। সারা রাস্তা কেউ কারোর সাথে কথা বলেনি। আদ্রিয়ান গাড়ি থামাতেই সম্প্রীতি গাড়ি থেকে নেমে বাড়িতে ঢুকে গেলেই আদ্রিয়ান চলে যায়। সম্প্রীতি রিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে কাঁদতে কাঁদতে বলে ওঠে, আপনি আমার কষ্ট বুঝলেন না, দেখলেন আমি কত কষ্টে আছি, তাও যোগাযোগ করলেন না। আপনাকে আমি খুব সহজে মাফ করবো না দি, করবো না। তারপর উঠে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় শুতেই ঘুমিয়ে পড়ল। অন্যদিকে আদ্রিয়ান বাড়ি ফিরে নিজের রুমে গিয়ে সব ভাঙতে লাগলো। তারপর মেঝেতে বসে বলতে শুরু করলো, জান, আমি জানি আমি তোমায় কষ্ট দিয়েছি, কিন্তু আমি কি ভালো ছিলাম তোমার ছাড়া? তুমি একবারও বুঝলে না আমায়। তা বলে আমি থেমে থাকবো না, তোমার অভিমান ভাঙিয়ে ছাড়বো। আমি তোমার চোখে আমার জন্য ভালোবাসা দেখেছি, কিন্তু সেটা তোমার অভিমানের মধ্যে চাপা পড়ে গেছে। তাই খুব তাড়াতাড়ি সব ঠিক করে দিয়ে তোমাকে নিজের করে নেব। পরের দিন সকালে ফোনের আওয়াজে সম্প্রীতির ঘুম ভাঙল। সে বিরক্ত হয়ে ফোনের দিকে তাকিয়ে দেখল পিউ ফোন করেছে। তাই মুখে হাসি নিয়ে ফোন ধরে বলে উঠল, গুড মর্নিং দি। গুড মর্নিং পিচ্ছি মনু। তুই এখনো ঘুমাচ্ছিস? এবার উঠে ফ্রেশ হয়ে নে। কোথায় যাবো দি? যার জন্য এত তাড়া? এখনো তো অনেক কিছু কেনা বাকি আছে। তো আজকে সবাই মিলে যাব, সাথে একটু ঘোরাঘুরি আর খাওয়া। তুই নীলা আর তানজিমকে সাথে আনবি। আচ্ছা ঠিক আছে, আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছি। আচ্ছা ওদের নিয়ে যাব। শোয়া থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম। আম্মু কই তুমি? বল কি বলবি? পিউদি ফোন করে বলল এখনো কিছু কেনা বাকি, তাই যেতে হবে। আর নীলা ও ভাইয়াকে নিয়ে যেতে বলল। ঠিক আছে, নিয়ে যা, সাবধানে দেখে শুনে যাস। আচ্ছা আম্মু, আসছি। বাসা থেকে বেরিয়ে একটা সিএনজি নিয়ে বসুন্ধরা সিটির শপিং মলে গেল, যেখানে সবার আসার কথা ছিল। সবাই এলেই একসাথে শপিং মলের ভেতরে ঢোকে। দি কি কিনবে বলো? বিয়ের জন্য লেহেঙ্গা নেব। এখানে দেখো তোমার কোনটা পছন্দ হয়েছে। সম্প্রীতি পিউর সাথে কথা বলতে বলতে দেখে আদ্রিয়ান ঢুকছে, সাথে একটা মেয়েকে নিয়ে। তখন পাশ দিয়ে নীলা বলে ওঠে, আপু এটা আমি কি দেখছি? জিজু একটা মেয়ের সাথে, কিন্তু এই মেয়েটার কি? কে জানে, যেই হোক না কেন আমার কি, কিন্তু এই মেয়ে আদির সাথে চিপকে আছে, মনে হচ্ছে মেয়েটাকে খুন করি। আদ্রিয়ান সবার সামনে এসে বলে উঠল, মিট মাই ফ্রেন্ড রিশা।
আরও একজন ডাক্তার। পিউদিকে আর অনুরূপ দাকে তো চিনি, আর সবাইকে তো চিনি না। এডি বাদ বাকিদের সাথে পরিচয় করিয়ে দে। রিশ ও হলো নীলা, আর তানজিম আর ও রিয়া, অরুণবদার বোন। বাহ, একজন এডি বলে আর একজন রেস, খুব ভালো, দুজনেই লুচু। নাইস টু মিট ইউ। কিন্তু এডি, ওর নাম তো বললি না, আর কে হয়? আদ্রিয়ান যেই বলতে যাবে তার আগেই সম্প্রীতি বলে উঠল, আমি ওনার বাবার বন্ধুর মেয়ে, আর ওনার বোনের মতো হই। আদ্রিয়ান এই কথা শুনে রেগে গিয়ে সম্প্রীতির দিকে তাকায়, কিন্তু কিছু বলতে পারে না। তারপর সবাই আবার জিনিস দেখতে থাকে। তখন পিউ আদ্রিয়ানের পাশে এসে বলে, ভাই, তোর এই বন্ধুকে কি খুব আনা দরকার ছিল? দেখছিস বলো, তোর সাথে ওকে দেখে রেগে যাচ্ছে। দি, ও যেটা বলল সেটা ঠিক, ও আমার বোন লাগে। আমার কি রাগ হয়নি? আমি তো ওকে ঋষের সাথে পরিচয় করেই বলতে চেয়েছিলাম ও আমার ভালোবাসা, কিন্তু বলতে দিল কই? ও তোর সাথে ওকে দেখে রেগে গেছে, তাই এই সব বলছে। আর আমার কেন যেন রিশাকে প্রথম থেকেই ভালো লাগছে না। দি, ও আমার ফ্রেন্ড হয়। আমি জানের মুখ থেকে ভালোবাসি শোনার জন্য ঋষার সাথে ক্লোজ হচ্ছে। তুমি চিন্তা করো না, কিচ্ছু হবে না। যদি জানের ক্ষতি করার চেষ্টা করে, আমি ওখানে ওকে খুন করে দেব। আমার জানের উপর একটুও ক্ষতি হতে দেব না। এবার চলো আমরা ওইখানে যাই। চল। আদ্রিয়ান রিশার কাছে গিয়ে দাঁড়ায়। সেটা দেখে সম্প্রীতির মনে রাগ লাগে, তাও ও মুখ বুজে সহ্য করে। হঠাৎ ওর মাথায় দুষ্ট বুদ্ধি চাপে, তাই ইচ্ছে করে ও পা ধরে নিচে বসে পড়ে। আম্মু গো, আমার পা ভেঙে গেল গো আম্মু। আদ্রিয়ান সম্প্রীতির আওয়াজ শুনে ওর কাছে দৌড়ে এসে বলে ওঠে, এই তোমার পা মচকালো কি করে? স্টুপিড, দেখে চলতে পারো না? সবসময় নাচানাচি করা লাগে। এই, আপনি আমায় একদম বকবেন না। তোমাকে বকবো না তো কি করবো? দুটো চর মারলে ঠিক হয়ে যাবে। দি, দেখো না, এই ছেলে আমায় মারবে বলছে। বনু, তুই সবসময় এমন করিস কেন? তোমরা কেউ আমাকে ভালোবাসো না। চুপ, আর একটা কথা নয়, তোমরা সবাই থেকো, আমি ওকে বাড়ি নিয়ে যাচ্ছি। বাড়ি যাব না, আমার পায়ে তেমন কিছু হয়নি। আর একটা কথা বললে না, চুপ করে থাকবে। আচ্ছা, বনুকে নিয়ে যা। আদ্রিয়ান সম্প্রীতিকে নিয়ে ওখান থেকে বেরিয়ে সোজা বাড়ি চলে গেল। বাড়ির সামনে এসে যে সম্প্রীতি নামতে যাবে, তখন তোমাকে আমি একবারও নামতে বলেছি। আমি তাহলে যাব কি? কথা শেষ করার আগে আদ্রিয়ান এসে সম্প্রীতিকে কোলে তুলে নিল। এই এই এই, কি করছেন? আমায় নামিয়ে দিন। দূর, মিথ্যে বলে ফেসে গেলাম। চুপ, একটা কথা বলবে না। সম্প্রীতিকে নিয়ে এসে বিছানায় বসিয়ে দিয়ে আদ্রিয়ান বলে উঠল, তুমি চুপ করে বসো, আমি স্প্রে নিয়ে আসছি। আদ্রিয়ান রুম থেকে বেরোতেই সম্প্রীতি পা মুড়ে বসে পড়ে বলতে থাকে, এই ব্যাটা বজ্জাতকে এখান থেকে বার করতে হবে, না হলে আমি ধরা পড়ে যাব। একবার যদি জানতে পারে আমি ইচ্ছে করে করেছি, তাহলে আমাকে এখানেই শেষ করে দিবে। ভাব সম্প্রীতি, ভাব, এই ব্যাটা কে কি করে তাড়ানো যায়। তখনই আদ্রিয়ান দরজার সামনে হেলান দিয়ে বলে ওঠে, কিভাবে হচ্ছে জান? সম্প্রীতি ভয় পেয়ে আবার পা ধরে বলতে থাকে, কি ব্যথা পায়ে। তাই নাকি জান? তোমার মাথায় সবসময় দুষ্ট বুদ্ধি ঘোরে, আর সব জিনিসে বাচ্চামো। তুমি যে ব্যথা পাওনি, এতক্ষণ মিথ্যে বলেছিলে, ধরা পড়ে গেছো, তাই আর মিথ্যে বলে লাভ নেই। আমার ব্যথা ছিল, কিন্তু এখন কমে গেছে। তুমি আর একবার মিথ্যে বলো, তোমার তুলে আছাড় মারবো। আমি বেশ করেছি মিথ্যে বলেছি। ওই আপনার বন্ধু কে যেন, নাম ফিশা নাকি রিশা, ওকে আমার একদমই ভালো লাগছিল না। জান, ইউর জেলাস। আমি জেলাস কেন হব? আমার বইয়ে গেছে। আমার ইচ্ছে গিয়েছিল, তাই এমন করেছি। এই, আপনি এবার আসতে পারেন, আমার ভালো লাগছে না। যদি না যায় কি করবে? আপনি যাবেন? আচ্ছা, যাচ্ছি, সাবধানে থেকো। আদ্রিয়ান চলে যেতে সম্প্রীতি উঠে ফ্রেশ হয়ে খেয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে উঠে ফ্রেশ হয়ে খেয়ে ভার্সিটির জন্য বেরিয়ে গেল। তারপর সব ক্লাস করে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাড়ির পথে রওনা হলো। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে লক্ষ্য করলো কিছু বখাটে ছেলে ওকে ফলো করছে, তাই হাঁটার স্পিড বাড়িয়ে দিল। তখনই ছেলেগুলো ওর সামনে এসে পথ আটকায়। তা কোথায় যাওয়া হচ্ছে সুন্দরী? যেখানেই যাই, আপনাকে বলবো কেন? পথ ছেড়েন, আমি যাব। সুন্দরী, আজকে তো তোমায় আমরা ছাড়বো না। টাচ।
এই কথা শুনে ছেলেটাকে একটা চড় মারে। তোর এত বড় সাহস, ওকে চর মারলি? এবার তোকে ছাড়বো না। ওই, ওকে ধর। সম্প্রীতি আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে। যখনই ওই ছেলেটা ওর হাত ধরবে তখনই কোথা থেকে আদ্রিয়ান এসে ছেলেটার মুখে পাঞ্চ করলো, আর ছেলেটা মুখ থুবড়ে পড়ল। তারপর এলোপাথারি মারতে লাগলো সবকটাকে। সম্প্রীতি ভয়ে এক সাইডে দাঁড়িয়ে আছে। যখন ছেলেগুলোর খারাপ অবস্থা তখন ও আদ্রিয়ানকে বলে উঠল, ওদের ছেড়ে দিন, অত মারবেন তো, ওরা মরে যাবে, প্লিজ ওদের ছেড়ে দিন। একটা কথা বলবে না, ওদের আমি শেষ করে ফেলবো। ওরা আমার জানের গায়ে হাত দিতে গেছিল, ওদের আজকে শেষ করে দেব। ছেলেগুলোকে মারতে মারতে, আপনি ওদের না চালে আমি নিজের ক্ষতি করে দেব। ছেলেগুলোর মরার মতন যাওয়ার অবস্থা দেখে এই কথা শুনে আদ্রিয়ান ওদের ছেড়ে দিলেই ওরা চলে গেল। তখন সম্প্রীতির দিকে তাকিয়ে ওর হাত ধরে জোর করে গাড়িতে বসে গাড়ি চালাতে লাগলো। বাড়ির সামনে এসে ওর হাত ধরে টেনে নামিয়ে ভেতরে নিয়ে যেতে লাগলো। এসব দেখে মৌসুমি বলে উঠল, আদ্রিয়ান বাবা, টুকটুকিকে এমনভাবে নিয়ে যাচ্ছিস কেন? কি করেছে ও? আম্মু, তুমি আমি পরে বলবো সব, আগে ও কি বোঝাই ও কি করেছে। আম্মু, আমায় বাঁচা ওনার হাত থেকে। একটা কথা বলবে না আম্মু, তুমি চিন্তা করো না, কিছু হয়নি। তারপর টেনে রুমে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে বলে ওঠে, তখন কি বললে? ওদের মারলে তুমি নিজেকে শেষ করে দেবে? কি হয় ওরা তোমার? ওদের জন্য খুব কষ্ট হচ্ছিল? ওরা স্পর্শগুলো তোমার খুব ভালো লাগতো? একবার ভাবলে না ওই কথা শোনার পর আমার অবস্থা কেমন হবে? ও তুমি কি করে জানবে? তুমি তো আমায় ভালোবাসো না। এসব কি বলছেন আদি? আর আমার হাতে লাগছে, ছাড়ুন। এই এই জান, কেঁদো না। সরি তুমি কষ্ট দেবার জন্য, আর তোমাকে কষ্ট দেব না। ভয় পেয়ে হাতের দিকে তাকিয়ে, কেঁদে চলেছে। তোমাকে আমি হাত দিয়ে কষ্ট দিয়েছি তাই না? ওকে, দেখো কি করি। বসা থেকে উঠে গিয়ে টেবিল থেকে কাচের গ্লাস নিয়ে জোরে চেপে ধরে, আর গ্লাস ভেঙে হাতের ভেতরে ঢুকে যায়। কিছু ভাঙার আওয়াজে সম্প্রীতি মাথা তুলে তাকিয়ে দেখে আদ্রিয়ানের হাত থেকে রক্ত পড়ছে। ও দৌড়ে গিয়ে হাতটা ধরে। কি করছেন আপনি? এমন পাগলামো করছেন কেন? জান, তুমি সরে যাও। আমি তোমায় কষ্ট দিয়েছি, এটা আমার শাস্তি। আদি প্লিজ, হাতের মুঠোটা খুলুন, আমার দিব্যি। জান, যা বলছি করুন, আর আপনি এখানে বসুন, আমি ফার্স্ট এড বক্স নিয়ে আসছি। তাড়াতাড়ি ফার্স্ট এড বক্স নিয়ে এসে ব্যান্ডেজ করেছে আর কেঁদে চলেছে। আর আদ্রিয়ান সম্প্রীতির দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। ব্যান্ডেজ করা হয়ে যেতেই, জান ডোন্ট ক্রাই, ইউ নো না, আমি তোমার চোখের জল সহ্য করতে পারি না। তাহলে আপনি সবসময় এমন করেন কেন? আমার কি কষ্ট হয় না? তোমার কষ্ট হবে কেন? তুমি তো আমাকে ভালোবাসো না। কে বললো আমি আপনাকে ভালোবাসি না? তুমিই বলেছ। আপনি আমার মুখের কথা ধরে নিলেন যে ভালোবাসি না, কিন্তু মনের কথা বোঝার চেষ্টা করলেন না। আপনি জানেন, যখন আপনি চলে গেলেন তখন থেকে আমি ভালোবাসার মানে বুঝতে শিখেছি, আর আপনাকে ভালোবেসে গেছি। আমি জানি তুমি আমায় ভালোবাসো, এটা শুধু আমি তোমার মুখ থেকে শুনতে চেয়েছিলাম। আই লাভ ইউ জান। আপনি খুব খারাপ, আপনি আমাকে একটুও বোঝেন না। আমি তুমি বুঝি তো জান। এবার ওই ম্যাজিক্যাল 3টে ওয়ার্ড তোমার মুখ থেকে শুনতে চাই, প্লিজ জান, একবার বলো। আই লাভ ইউ আদি, আই রিয়েলি লাভ ইউ সো মাচ। আই লাভ ইউ টু জান। এই কথাটা তোমার মুখ থেকে শোনার জন্য কতদিন ধরে ওয়েট করেছে, অবশেষে তুমি বলে দিলে। আজ আমি খুব খুশি জান। আদ্রিয়ান সম্প্রীতিকে সামনে এনে বলে উঠল, তুমি কখন আর মরার কথা বলবে না, কারণ তোমার ছাড়া আমি বাঁচতে পারবো না। আর ওরা কি করে আমার জানাকে হাত দেওয়ার সাহস করলো? তোমাকে স্পর্শ করা ও দেখার অধিকার শুধু আমার। কেউ তোমার দিকে তাকালে বা স্পর্শ করতে চাইলে তাকে আমি ওখানে শেষ করে দেব, কারণ তুমি শুধু আমার। আমার যে মারামারি সহ্য হয় না, আমার খুব ভয় করে যদি আপনাকে হারিয়ে ফেলি। তুমি যতদিন আছো আমার কিচ্ছু হবে না। বলেই কপালে কিস করলো। তারপর কপাল থেকে নেমে ঠোঁটের দিকে এগোতে থাকলে সম্প্রীতি চোখ বন্ধ করে নেয়। তখন আদ্রিয়ান নিজের ওষ্ঠদয় সম্প্রীতির ওষ্ঠদয়ের সাথে এক করে দেয়। সম্প্রীতিকে ছেড়ে দিতেই ঘন ঘন নিঃশ্বাস পড়তে থাকে। তখন আবার তাকে জড়িয়ে আদ্রিয়ান বলতে থাকে লো ভয়েসে, তোমার কাছে থাকলে আমি নিজের কন্ট্রোল হারিয়ে ফেলি। তোমার কাছে বেশিক্ষণ থাকলে ভুল করে কিছু করে ফেলবো। তবে প্রমিস
তোমার পারমিশন ছাড়া তেমন কিছু করবো না, ওই মাঝে মাঝে কিস করা ছাড়া। সম্প্রীতি লজ্জায় আদ্রিয়ানের বুকে মুখ লুকায়। তখন আদ্রিয়ান আবার বলে ওঠে, এত লজ্জা পেও না জান, তাহলে ভুল কিছু করে ফেলবো, তখন খারাপ বলবে। আপনি 1 নম্বরের নির্লজ্জ। তুমি জানো না জান, বউয়ের কাছে সব ছেলেরা নির্লজ্জ। অনেক হয়েছে, এবার আপনি যান। এই জান, তুমি আমাকে জান বললে? আসছে যান, আমি আপনাকে যেতে বলেছি, বেশি শুনেন আপনি। এবার যেতে পারেন। আচ্ছা যাচ্ছে, বাই। টাটা। আদ্রিয়ান চলে যেতেই সম্প্রীতি উঠে ফ্রেশ হয়ে কিছু খেয়ে রুমে এসে শুয়ে তখনের কথা ভাবতে লাগলো আর মুসকি মুসকি হাসতে লাগলো। তখন ফোন বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে দেখে আদ্রিয়ানের ফোন। জান, তুমি শুয়ে তো মুচকে মুচকে হাসছো কেন? এই, আপনি কি করে জানলেন? তুমি ভুলে গেলে তোমার রুমে ক্যামেরা লাগানো আছে, তাই আমি দেখতে পাচ্ছি। আমি ভুলে গিয়েছিলাম। এবার চুপচাপ ঘুমিয়ে পড়। বাই, আই লাভ ইউ জান। টাটা আদি ভাইয়া। এই কি বললে? আমি তোমার কোন জন্মের ভাই লাগে? একবার দেখা হোক, তুমি বোঝাচ্ছি ভাইয়া বলো। দেখা যাবে। ফোনটা রেখে দিয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে উঠে ফ্রেশ হয়ে এসে দেখে ফোন বাজছে। গুড মর্নিং বনু, সেদিন নাটকটা তো খুব ভালো ছিল। হই আর কি, বাদ দাও। এবার বলো কি বলবে। আচ্ছা শোন, ভার্সিটি থেকে আমাদের বাড়ি আসিস বুঝলি? ঠিক আছে, যাব। টাটা। ফোন রেখে দিয়ে তাড়াতাড়ি নিচে গিয়ে ব্রেকফাস্ট করে ভার্সিটির জন্য বেরিয়ে পড়ল। তারপর সব ক্লাস করে বেরিয়ে দেখে আদ্রিয়ান দাঁড়িয়ে আছে, তাই ওনার কাছে গেল। আপনি কখন এলেন? একটু আগে এসছে, চলো যাওয়া যাক। আমি তো দিয়ের বাড়ি যাব। আমিও তাই যাবো, দিয়ে আমাকেও ডেকেছে। আচ্ছা চলুন। গাড়িতে উঠতেই আদ্রিয়ান বলে উঠল, কাল যেন কি বলেছিলে আমি তোমার ভাই, তাই তো? এবার তোমাকে আমি কি করব বলো? ওটা তো মজা করেছিল, দেখুন আপনি কিচ্ছু করবেন না। তোমায় পানিশমেন্ট তো পেতে হবে, যাতে আর ভাইয়া না বলো। না না, আমি। কথা শেষ করার আগেই ওকে টেনে নিয়ে ওষ্ঠতায় এক করে দেয়। তারপর ছেড়ে দিয়ে বলে ওঠে, আর বলবে ভাইয়া? সম্প্রীতি শুধু মাথা নাড়ায় আর মনে মনে বদের হাড্ডি বান্দর একটা, সাদা তেলাপোকা, লেজ কাটা কালো টিকটিকি, গন্ডার জিরাফ একটা চামচি কাপড়ে গোষ্ঠী উদ্ধার করতে থাকে। আমার নামে গালি দেওয়া বন্ধ কর, নাহলে আবার কিছু করব। আপনি কি করে জানলেন? আমি তো মনে মনে বলেছিলাম। তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে। এখন মনের সুখে গালিও দিতে পারবো না, দূর। আদ্রিয়ান গাড়ি চালাতে শুরু করে। পিউদের বাড়ি পৌঁছে দুজনে একসাথে ঢোকে। সম্প্রতি পিউকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। দি, কেন ডাকছিলে? এবার বলো তো। আরে জিজু, কেমন আছো? ভালো আছি বনু। কাল তো সবাই মিলে রিসোর্টে যাব, তোর মনে আছে তো? মনে আছে। আর আমি তোকে একটা জিনিস দেখাতে। ও আচ্ছা। ওরা চারজন আড্ডা দেওয়া শেষ হলেই আদ্রিয়ান সম্প্রীতিকে নিয়ে বেরিয়ে পড়ে। ওকে বাড়ি দিয়ে সে নিজের বাড়ি চলে যায়। সম্প্রীতি ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ওরা রিসর্টে পৌঁছে যায়। ওখানে ওদের এক একটা করে রুম দেওয়া হয় থাকার জন্য। সম্প্রীতি রুমে ঢুকে ফ্রেশ হয়ে এসে দেখে আদ্রিয়ান ওর রুমে বসে আছে। আই, আপনি কোথা থেকে গেলেন? আমি তো রুমের দরজা বন্ধ করে রেখেছিলাম। রুমের দরজা বন্ধ তো কি হয়েছে? আমি তো বেলকনি দিয়ে এসছি। তোমার পাশের রুমটা আমার, আর দুটো রুমের বেলকনি একসাথে আসা যাওয়া যায়। আমি এই রুমে থাকবো না, অন্য রুমে থাকবো। এসব চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলো, তুমি এই রুমে থাকবে। না, থাকবো না। আমি এই রুমে থাকলে আপনি আমায় জ্বালাবেন। তুমি আমার একটা মাত্র বউ, তোমায় না জ্বালালে হয়? আই, আমি আপনার কোন জন্মের বউ লাগি? এই জন্মের। তখনই দরজায় কড়া নাড়ার আওয়াজে আদ্রিয়ান চলে যায়। সম্প্রীতি গিয়ে দরজা খুলে দেখে পিউ দাঁড়িয়ে আছে। পিউ বলে ওঠে, বনু নিচে চল, খেতে হবে তো। চলো। দুজন মিলে নিচে নেমে দেখে রিশা এসেছে। এটা দেখে পিউ সম্প্রীতির দিকে তাকায়, ভাবে একে কে আসতে বলেছে। তখন রিশা বলে ওঠে, পিউদি কেমন আছো? ভালো আছি, কিন্তু এখানে আমরা এসেছি তোমাকে কে বললো? আমায় আমার আঙ্কেল আসতে বললো এখানে, আর আমায় বললো তোমার বিয়ে। তোমার আঙ্কেলের নাম কি? ডক্টর মাহমুদ। তুমি ডাক্তার কাকুর পক্ষ থেকে এসেছো? হুম। তুমি উপরে যাও, তোমায় সাইমা রুম দেখিয়ে দেবে।
রিসা চলে যেতে প্রিয় সম্প্রীতির কাছে এসে বলে, মনু রাগ করিস না, আমরা তো জানতাম না ও ডক্টর কাকুর ভাতিজা। দি, এ তো কারো কিচ্ছু করার নেই, তুমি চিন্তা করো না। চল। তারপর দুজন খেয়ে নিয়ে ওপরে চলে যায়, কারণ রাতে মেহেদির অনুষ্ঠান। রুমে গিয়ে বিছানায় বসেছিল, তখন পেছন থেকে কেউ জড়িয়ে দিল। হাতের স্পর্শ পেয়ে বুঝতে পারল এটা আদ্রিয়ান। এই, আপনি এখানে কি করছেন? আপনার রিশ এসেছে, তার কাছে যান। এসব কি বলছো? রিশ আমার মানেটা কি? আপনি তো রিশ করেন, তো যান না রিশের কাছে। আরেকবার বলো এই কথা, তোমায় তুলে আছাড় দেব ফাসিল মেয়ে। রিশ কেন আমার হবে? আমি শুধু তোমায় ভালোবাসি, আর কাউকে নয়। আর রিশ এলো কি না তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি শুধু তোমার, আর তুমি শুধু আমার। এর মাঝে যে আসবে তাকে আমি শেষ করে দেব। আদ্রিয়ান সম্প্রীতিকে জড়িয়ে ধরে তখন সম্প্রীতি বলে ওঠে, আমাকে ছেড়ে নিজের রুমে যান। জান, তুমি খুব আনরোম্যান্টিক। তোমার কাছে আসলে তুমি শুধু পালাই পালাই করো। আপনি যাবেন কি? এখন যাচ্ছি, রাতে তোমায় দেখে নেব। আদ্রিয়ান চলে যেতেই সম্প্রীতি হেসে দিয়ে রেডি হতে থাকে। আজকে মেরুন রঙের গাউন, হালকা সাজ, কানে স্টোনের কানের দুল, ঠোঁটে হালকা লিপ বাম, আর চুলগুলো ছেড়ে রেখেছে। রেডি হয়ে নিচে নেমে দেখে সবাই আছে। আদ্রিয়ান সম্প্রীতির দিকে হাঁ করে তাকিয়ে আছে, যেন চোখের পাতা ফেলতে ভুলে গেছে। সম্প্রীতি পিউয়ের কাছে গিয়ে বলে ওঠে, দি, তোমাকে কিন্তু দারুণ লাগছে। তোকে তো আমার থেকে আরো সুন্দর লাগছে। একজন তো তোর দিক থেকে চোখ ফেরাতেই পারছে না। কি সব বলছো দি? ওই দেখ ভাই, তোর দিকে তাকিয়ে আছে। পিউয়ের কথা শুনে আদ্রিয়ানের দিকে তাকাতেই দেখে তাকে খুব সুন্দর লাগছে, আর মনে মনে বলল, এই ছেলেকে এত শাস্তি কে বলেছে? সব মেয়েগুলো তাকিয়ে আছে, মন চাইছে এই ছেলেকে পচা পুকুরে ডুবাতে। হঠাৎ পিউ ধাক্কা দিয়ে বলল, কি রে, কোথায় হারিয়ে গেলি? আমার ভাইটাকে অত নজর দিস না। আমার বইয়ে গেছে ওই বাচ্চাটাকে নজর দিতে। দি, ওসব ছাড়ো, মেহেদি পড়ো তো। তুইও পড়বি আমার সাথে। আজকে কোনো না শুনবো না। আচ্ছা, পড়বো। তারপর সবাই মিলে মেহেন্দি পড়তে বসলো। তখন অরুণাভ বলে উঠল, ব্রো, তুই একটা গান কর, না হলে কেমন যেন লাগছে। আমি কেন? অন্য কেউ করুক। জিজু যে গাইবে না তাকে বলে কি হবে? ছাড়ো তো, অন্য কেউ করুক। ব্রো, আমি করব। নাটক ভালোই করতে পারেন। তোমাকে পরে বোঝাবো। দেখা যাবে। আদ্রিয়ান হাতে গিটার নিয়ে গেয়ে উঠল, मैं जितना तुम्हें देखूं मन ये ना भरे, मैंने जितना तुम्हें सोचूं मन ये ना भरे। আদ্রিয়ান পুরো গানটা সম্প্রীতির দিকে তাকিয়ে গাইল। গান শেষ হতে সবাই প্রশংসা করলো। এবারে মেয়েরা মেহেন্দি পড়তে ব্যস্ত। সম্প্রীতির হাতে মেহেন্দি দেওয়া শেষ হলে, ম্যাম, হাতে কি কারো নাম লিখবো? হ্যাঁ, আদ্রিয়ান লিখুন। ওকে। মেহেন্দি পরানো শেষ হতে সম্প্রীতির পানি পিপাসা পায়, তাই সে অনেক চেষ্টা করেছে গ্লাসটা হাতে নেওয়ার, কিন্তু কিছুতেই পারছে না। তখন দেখল কেউ তার মুখের সামনে পানির গ্লাস ধরে আছে। সম্প্রীতি সেই দিকে তাকালেই আদ্রিয়ানকে দেখতে পেল, তাই মুচকি হেসে খেয়ে নিল পানিটা। তারপর আদ্রিয়ান চলে গেল। অনুষ্ঠান শেষ হওয়ার পর যে যার রুমে চলে গেল। সম্প্রীতি রুমে এসে ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে জামার চেনটা লাগানোর চেষ্টা করেছে। তখন কিছুর আওয়াজে সেই দিকে তাকিয়ে দেখল আদ্রিয়ান এসেছে, তাই সে ঘুরে গেল আর বলে উঠল, এই, আপনি এখন এখানে কি করছেন? আমার জানকে দেখতে এসেছি, তাতে তোমার কিছু প্রবলেম? আপনার দেখা হয়েছে, আসতে পারেন। যদি না চাই কি করবে? সম্প্রীতির সামনে এসে দাঁড়িয়ে ওর হাত ধরে উল্টো দিকে ঘুরিয়ে জড়িয়ে ধরে আস্তে করে জামার চেনটা লাগিয়ে ঘাড়ে মুখ গুজে দেয়। সম্প্রীতি আবেশে চোখ বন্ধ করে ফেলে। তারপর আস্তে করে কোলে তুলে ব্যালকনির দিকে এগোতে থাকে। ব্যালকনিতে এসে সম্প্রীতিকে নামিয়ে দিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে আবার ঘাড়ে মুখ গুজে নেশা ভরা কণ্ঠে বলে ওঠে, তুমি আমার নেশা, আমার ভালোবাসা, আমার পাগলামো, আমার অস্তিত্ব, আমার সব কিছু। তোমাতেই শুরু, তোমাতেই শেষ।
জীবনের প্রতিটা মুহূর্ত আমি তোমার সাথে কাটিয়ে দিতে চাই। তোমাকে আমি কখনো দূরে যেতে দেব না। আই লাভ ইউ জান। আই লাভ ইউ টু। আপনি আমায় এতটা ভালোবাসেন? আমার ভালোবাসায় না আছে কোনো সীমানা, না আছে কোনো পরিমাপ। কতটা ভালোবাসে তা নিজেও জানি না। শুধু জানি আমার অস্তিত্ব জোরে শুধু তুমি আছো। তোমার ছাড়া আমি নিজেকে চিন্তা করতে পারি না। সম্প্রীতির সামনের দিকে ঘুরে আদ্রিয়ানকে জড়িয়ে ধরে। অন্যদিকে একজন দূর থেকে আদ্রিয়ান আর সম্প্রীতিকে একসাথে দেখে মুহূর্তেই রেগে গিয়ে বলে ওঠে, আদ্রিয়ান শুধু আমার, ওকে আমি হাসিল করেই ছাড়বো। ওকে নিজের করে পেতে হলে যদি তোমাকে এই দুনিয়া থেকে সরাতে হয় তাহলে আমি তাই করব। কালকেই তোমার শেষ দিন। এদিকে আদ্রিয়ান সম্প্রীতিকে কোলে তুলে ওকে বিছানায় শুয়ে দিয়ে কপালে কিস করে। এবার ঘুমিয়ে পড়ো জান, বাই। টাটা। আদ্রিয়ান চলে যেতেই সম্প্রীতি ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে যায়। সবাই ব্রেকফাস্ট করার জন্য টেবিলে বসে। আপু, তোমার হাতে মেহেন্দিটা দেখি কেমন হয়েছে। দেখতে হবে না। জোর করে টেন দেখে আস্তে করে কানের কাছে গিয়ে বলে, আপু, জিজু তোমাকে অনেক ভালোবাসে, তাই দেখো মেহেদির রংটা গাঢ় হয়েছে। আই, তুই চুপ করবি? তারপর সবাই ব্রেকফাস্ট করে উঠে যায়। সম্প্রীতি নিজের রুমে যেতে লাগে, তখন রিশা ওর পথ আটকায়। আপু, কিছু বলবে? এই, তোমার এই ভালো মানুষই অন্য কাউকে দেখিও, আমাকে দেখাতে এসো না। আমি কি করেছি? তুমি এডির জীবন থেকে চলে যাও। তোমার কি আছে যার জন্য এডি তোমার জন্য পাগল? না আছে রূপ, না তুমি ঠিক করে কথা বলতে পারো। আমি 8 বছর ধরেই দেখছি তোমার জন্য তার পাগলামি। তোমার কিছু হলে সে নিজে গিয়ে আঘাত করে, তোমার জন্য সব সময় চিন্তা করে। তুমি এসে ওর লাইফ শেষ করে দিয়েছো। একটা কাজ করো, তুমি ওর লাইফ থেকে সরে যাও। তার জন্য যত টাকা লাগবে আমি দেব। এডি আমার কাছে অনেক খুশিতে থাকবে। তুমি শুধু ওর জীবন থেকে বেরিয়ে যাও। আপু, ভালোবাসা টাকা দিয়ে কেনা যায় না। আধে যদি আমায় বলে কোনোদিন চলে যেতে তার লাইফ থেকে, আমি সেই দিন চলে যাব, তার আগে না। সম্প্রীতি কথাগুলো বলে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে বিছানায় বালিশে মুখ গুজে কাঁদতে লাগে। আর সম্প্রীতির কথা শুনে রিশা রাগে ফুঁসতে ফুঁসতে চলে যায়। সম্প্রীতির কাঁধে কেউ হাত রাখে। সম্প্রীতি কাঁধে কারো স্পর্শ পেতেই ঘুরে দেখে আদ্রিয়ান দাঁড়িয়ে আছে। আদ্রিয়ান সম্প্রীতির এই অবস্থা দেখে অবাক হয়ে বলে ওঠে, এই জান, কি হয়েছে তোমার? কান্না করছে কেন? আমার কিচ্ছু হয়নি। তুমি এমনি এমনি কান্না করবে না, কি হয়েছে বলো আমায়। তুমি কে কিছু বলেছে? আপনাকে কতবার বলবো কিচ্ছু হয়নি? আর আপনি সব সময় আমার ঘরে আসেন কেন? কোনো মেয়ের ঘরে আসার আগে পারমিশন নিতে হয়, সেটা জানেন না? তুমি যে কোনো মেয়ে নাও, যে পারমিশন নিতে হবে। তুমি আমার ভালোবাসা, আর তোমার সাথে আমার বিয়ে হবে। এখনো তো হয়নি, আর হবে কি না কেউ জানে না। জান, একদম বাজে কথা বলবে না। তোমাকে আমায় বিয়ে করতে হবে, কারণ তুমি শুধু আমার। তোমার বিয়েতে মত না থাকলেও আমাকে বিয়ে করতে হবে। আমি তোমাকে কারোর হতে দেব না। যদি ছেড়ে যাওয়ার কথা বলো তো আগে তোমাকে পারবো, তারপর নিজেকে শেষ করব। আপনি আমাকে বিয়ে করবেন কেন? আপনার রিশা আছে, তাকে বিয়ে করুন। সে তো আমার থেকে ভালো। আপনি আমায় মুক্তি দিন। সম্প্রীতির গালে চড় মেরে, আর একবার তুই মুক্তির কথা বলে দেখ, তোকে জানে মেরে ফেলবো। এই কথা বলে আদ্রিয়ান চলে যায়। আর সম্প্রীতি কান্নায় ভেঙে পড়ে আর বলে ওঠে, সরি আদি, আমি আপনাকে কষ্ট দিতে চাইনি, কিন্তু ওই রিশার কথায় আপনাকে কষ্ট দিয়ে ফেলেছি। কি করব বলুন? ও আমার থেকে টাকার বিনিময় আপনাকে চেয়েছে, কিন্তু আমি দেখতে চেয়েছিলাম আপনি কি চান। সরি আদি, আমায় মাফ করে দেবেন। অন্যদিকে আদ্রিয়ান নিজের রুমে গিয়ে সবকিছু ভেঙে ফেলে, নিচে বসে পড়ে, বলতে থাকে, কেন জান তুমি সবসময় এমন করো? কেন আমার ভালোবাসা বুঝতে চাও না? এবার আমার কি দোষ ছিল? কাল তো সব ঠিক ছিল, আজকে আবার এমন করছে কেন? আমি যে আর পারছি না জান। সম্প্রীতির রুমে কেউ এসে দরজা ধাক্কা দেয়। তাই চোখের জল মুছে দরজা খুলে দেখে নীলা দাঁড়িয়ে আছে। আপু, তুই রেডি হোসনি? নিচে তো সবাই অপেক্ষা করছে। তুই নিচে যা, আমি রেডি হয়ে আসছি। তাড়াতাড়ি আসিস। নীলা চলে যেতেই সম্প্রীতি হলুদ রঙের একটা সালোয়ার পরে রেডি হয়ে নেয়, কারণ আজকে কিছুই ভালো লাগছে না, তাই তেমন কিছু করেনি। রুম থেকে বেরিয়ে নিচে যায়। পিউয়ের কাছে গিয়ে, বনু এদিকে আয়, কোথায় ছিলিস তুই? রুমে ছিলাম দি,
তোর কি কিছু হয়েছে বোনু? মুখটা এমন দেখাচ্ছে কেন? না না, কিচ্ছু হয়নি। তারপর অনুষ্ঠান শুরু হয়ে গেলে সবাই পিউকে হলুদ লাগায়। সম্প্রীতি গিয়ে আস্তে করে হলুদ লাগিয়ে দিয়ে উঠে আসার সময় আদ্রিয়ানের সাথে চোখাচোখি হয়। তারপর আদ্রিয়ান পাশ কাটিয়ে চলে যায়। এতে সম্প্রীতির কষ্ট হয়। চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। সেটাকে আস্তে করে মুছে নেয়। হঠাৎ পিউ বলে ওঠে, বোনু, আজকে তুই একটা গান কর। দি, ভালো লাগছে না, আমায় জোর করো না। তুই আমার কথা রাখবি না বোনু? দি, তুমি ভালো করে জানো আমি তোমার কথা কিছু ফেলতে পারি না, তাও তোমার বলা লাগে। আচ্ছা, আমি করছি। সম্প্রীতি আদ্রিয়ানের দিকে একবার তাকিয়ে চোখ বুজে শুরু করে। তারপর চোখ খুলে চোখের জলটা সবার আড়ালে মুছে নিল। আদ্রিয়ান হয়তো লক্ষ্য করলো হঠাৎ কোথা থেকে নীলা এসে সম্প্রীতির মুখে হলুদ লাগিয়ে দিয়ে চলে যায়। সেই হলুদ কিছুটা চোখে ঢুকে যাওয়ায় জ্বালা করতে থাকে। তাই জল দেবে বলে যেতে লাগে, তখনই পেছন থেকে কেউ টেনে নিয়ে একটা রুমে যায়। চোখ খুলে ভালো করে লক্ষ্য করে আদ্রিয়ান। এখানে নিয়ে এলেন কেন? চুপ। সম্প্রীতির চোখে ফু দিতে থাকে আর সে বারবার কেঁপে ওঠে। ছেড়ে দিয়ে আদ্রিয়ান বলে ওঠে, দেখো চোখ ঠিক হয়েছে কিনা। মুখ নিচে নামিয়ে ঘাড় নাড়ায়। কাঁদছো কেন? তখন আপনাকে এত কিছু বলার জন্য সরি, আর বলবো না। সরি বলতে হবে না, এর পানিশমেন্ট পরে দেব। আর কান্না করতে হবে না, এখন বাইরে যাও, নাহলে সবাই খুঁজবে। সম্প্রীতি বেরিয়ে গেলে আদ্রিয়ানও মুচকি এসে বেরিয়ে যায়। অন্যদিকে সম্প্রীতি, আর কিছুক্ষণ তোমার হাতেই মজা করে নাও। সম্প্রীতি ওখান থেকে বেরিয়ে এসে সবার সাথে কথা বলে তারপর সবাই একসাথে খেয়ে নিয়ে যে যার রুমে চলে যায়। সম্প্রীতি নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় শুতে যায়। তখন দেখে টেবিলের উপর একটা কাগজ পড়ে আছে। সেটা হাতে নিয়ে খুলে পড়তে শুরু করে। আমি তোমার জন্য টেরিসে অপেক্ষা করছি। সম্প্রীতি ভাবে এটা আদ্রিয়ানের চিঠি, তাই ওপরে যাওয়ার জন্য পা বাড়ায়। গিয়ে আদ্রিয়ানকে দেখতে না পেয়ে রেলিং ধরে দাঁড়িয়ে থাকে। তখন পেছন থেকে কেউ ঠেলে দেয়। সম্প্রীতি চিল্লিয়ে ওঠে, বাঁচাও। অন্যদিকে আদ্রিয়ান সম্প্রীতির রুমে এসে তাকে সে নেই, তাই চারদিকে খুঁজতে থাকে। তখন চেঁচানোর আওয়াজ শুনে সেই দিকে যায় আর গিয়ে দেখে আদ্রিয়ান উপরে গিয়ে সম্প্রীতির নাম ধরে ডাকতে লাগে। তখন সম্প্রীতি সাড়া দিলে সেই দিকে গিয়ে দেখে রেলিংয়ে ঝুলছে, তাই তাড়াতাড়ি গিয়ে উপরে তুলে জড়িয়ে ধরে বলে ওঠে, তুমি ঠিক আছো তো? তোমার কোথাও লাগেনি তো? সম্প্রীতি মাথা নাড়িয়ে না বলে, কথা বলতে পারছে না। এতক্ষণে সবাই উপরে চলে আসে। আরহাম, আদ্রিয়ানের বাবা, বলে ওঠে, কি হয়েছে আদ্রিয়ান? অনেক কিছু হয়েছে ড্যাড, সব বলবো। বোনু, তুই ঠিক আছিস তো? দি, ঋষা কোথায়? ওকে দেখতে পাচ্ছি না তো। সত্যি সবাই এখানে চেঁচানোর আওয়াজ শুনে চলে এলো, কিন্তু রিসা এলো না তো। ব্রো, মনে হয় ঘরে আছে। তুই এসব ছেড়ে বনুকে দেখ। আমার এখন ঋষাকে লাগবে। কি হয়েছে, কি বলবে তোমরা? আর বামনি কেন চেঁচাচ্ছিল? সব বলবো বাবা, আগে ঋষাকে সামনে পাই। সবাই নিচে চলো। তারপর সবাই নিচে নেমে রিসার রুমে গিয়ে নক করলো। রিসা দরজা খোলে। এডি, কিছু বলবি? অনেক কিছু বলবো, চলো আমার সাথে। কি হলো বলতো, এমন করছিস কেন? তুই সম্প্রতি কি মারতে চেয়েছিলে? কি যাতা বলছিস? আমি কেন ওকে মারবো? একদম মিথ্যা বলবি না, তুই ছাড়া কেউ ওকে মারতে চাইবে না। এমি, আমার নামে এডিকে এসব বলেছো তাই না? ও কিছু বলেনি। তুই নিজে স্বীকার করবি নাকি পুলিশে দেবো তোকে? দি, তুমি পুলিশে কল করো। পুলিশে কল করতে হবে না, আমি বলছি। হ্যাঁ, আমি করেছি, আর যা করেছি বেশ করেছি। এই মেয়ের মধ্যে কি আছে? দেখতে খ্যাত, না পারে কথা বলতে ভালো করে। ওকে তোর সাথে মানায় না। এই মেয়ে তো তোকে ভালোবাসে না। তুই ওকে ছেড়ে আমার কাছে চলে আয়। তুই ওর পায়ের নখের যোগ্য নোস। এই ছোট ছোট ড্রেস পরে নিজেকে স্মার্ট প্রমাণ করছিস। ও তোর মতো অভদ্র নয় যে নিজের শরীর দেখিয়ে বেড়াবে। তোর তো নিজের যোগ্যতাই নেই ওর মতো হওয়ার। আর রইল ভালোবাসা, ও যথেষ্ট আমাকে ভালোবাসে। যদি ভালো নাও বাসে তাতে কোনো প্রবলেম নেই, আমার একার ভালোবাসা যথেষ্ট। এতক্ষণে পুলিশ চলে আসে। রিসা তাদের দেখে বলে ওঠে, পুলিশ কে ডাকলো? আমি ডেকেছি। আমার বোনকে তুই খুন করতে চেয়েছিলিস, এবার তুই জেলে যা। ওটারে তোর যোগ্য। চলুন আমাদের সাথে। এটা ভালো করলি না এডি, এর ফল ভোগ করতে হবে। রিসাকে পুলিশ ধরতে এলেই ও টেবিল থেকে ছুরিটা নিয়ে
সম্প্রীতির গলার কাছে রাখে। এত তাড়াতাড়ি হয় যে কেউ বুঝতে পারে না। সম্প্রীতির গলার কাছে ছুরিটা ধরে বলে ওঠে, এডি, এবার কি করবি? তোর জান কি এবার মরতে হবে? এই মেয়ে, আমার মেয়েকে ছেড়ে দাও। ও তোমার কি করেছে? ওই তো সব করেছে, আমার এডিকে কেড়ে নিয়েছে। আপু, আদি তোমার কখনো ছিল না, সেখানে কেড়ে নেওয়ার কথা আসছে কি করে? তুই সম্প্রতিকে ছেড়ে দে, নাহলে তোর কপালে দুঃখ আছে। আপনি ওনাকে ছেড়ে দিন। রিসা আর একটু জোরে সম্প্রীতির গলায় ছুরিটা রাখে, যাতে গলা থেকে রক্ত পড়তে লাগে। সম্প্রীতি কেঁদে চলেছে, আর আদ্রিয়ান করুণ চোখে তাকিয়ে আছে, কারণ কিছু করতে পারছে না। এবার আদ্রিয়ান এক পা করে এগোতে থাকে, তা দেখে রিসা, আর এক পাও এগোবি না তুই। যদি এগোস তাহলে ওকে শেষ করে দেব। তুই ওর সাথে এমন করছিস কেন? সব কিছুর মূলে এই মেয়ে, তাই ওকেই শেষ করব। ওর জন্য আমি তোকে পাইনি, তাই ওকেও পেতে দেব না। আদ্রিয়ান চোখের ইশারায় অরুণাভকে কিছু বোঝায়, তাই অরুণাভ বলে ওঠে, তুমি এমন করছো কেন? বনুকে মারলে তো তোমাকে জেলে যেতে হবে, সেটা কি ভালো হবে? আমি মেরে তারপর জেলে গেলে আফসোস নেই। এদের কথা বলার সুযোগে আদ্রিয়ান পেছন থেকে গিয়ে রিসার হাতটা ধরে ছুরিটা নিয়ে নেয় আর সম্প্রীতিকে বুকে জড়িয়ে নেয়। তারপর রিসাকে আবার চড় মেরে বলে ওঠে, এবার তোকে কে বাঁচাবে আমার হাত থেকে? তোকে আমি খুন করব। ছুরি দিয়ে মারতে যায়। আদ্রিয়ান, আইন নিজের হাতে নেবেন না। আদি, আপনি এমন কিছু করবেন না, ওকে পুলিশের হাতে তুলে দিন। তুই জানোর জন্য বেঁচে গেলি, ওকে নিয়ে যান এখান থেকে। আমি আবার ফিরে আসব, তখন তোমাদের দেখে নেব। পুলিশ রিসাকে নিয়ে চলে যায়। নাসরিন, আদ্রিয়ানের মম, বলে ওঠে, শুভ্র, ওর অনেকটা কেটে গেছে, ওর গলায় ব্যান্ডেজ করে নেই। করছে, ওকে রুমে নিয়ে যাচ্ছে। সম্প্রীতিকে রুমে নিয়ে এসে গলায় ব্যান্ডেজ করে দিয়ে মেডিসিন দিল। জান, এসব নিয়ে আর ভাববে না, এবার শুয়ে পড়, আমি তোমার কাছে আছি। আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। আমি যতদিন আছি কিচ্ছু হবে না। আদ্রিয়ান সম্প্রীতিকে ঘুম পাড়িয়ে নিজে ওর পাশে বসেছিল। ওরও কখন চোখ লেগে গেছে বুঝতে পারেনি। পরদিন সকালে সম্প্রীতির ঘুম ভাঙতেই পাশে তাকিয়ে দেখে আদ্রিয়ান বসে ঘুমিয়ে পড়েছে। ও আস্তে করে উঠতে গেলেই আদ্রিয়ানের ঘুম ভেঙে যায়। জান, কিছু অসুবিধা হচ্ছে নাকি? আরে শান্ত হন, আমার কিচ্ছু হয়নি। সকাল হয়ে গেছে, আজকে পিউদির বিয়ে আছে, মনে আছে তো? এবার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। আচ্ছা, যাচ্ছে, সাবধানে সব করো। কপালে কিস করে আদ্রিয়ান চলে যেতে উঠে ফ্রেশ হয়ে কিছু খেয়ে পিউয়ের রুমে যায়। দি, কি করছো? বোনু, তুই ঠিক আছিস তো? তোর শরীর খারাপ করছে না তো? দি, এত ব্যস্ত হতে হবে না, আমি ঠিক আছি। ওই দেখো, তোমায় সাজাতে চলে এসেছে। তুই গিয়ে রেডি হয়ে নে। সম্প্রীতি রুমে এসে রেডি হয়ে নাই। আজকে স্কাই আর গোল্ডেন কাজ করা লেহেঙ্গা, হাতে চুড়ি, হালকা মেকআপ, কানে স্টোনের কানের দুল। তারপর পিউয়ের রুমে গিয়ে পিউকে নিচে নিয়ে যায় আর অরুণাভ পাশে বসায়। এইভাবে বিয়ে সম্পূর্ণ হয়। তারপর কনে বিদায় হয়ে গেলে সবাই ফিরে আসে। সম্প্রীতি ফিরে এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে উঠে ফ্রেশ হয়ে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। সব ক্লাস করে বাড়ি ফিরে এলো। বাড়িতে এসে কিছু ভালো লাগছে না, তাই ছাদে গিয়ে একটু সময় কাটিয়ে নিচে তার রুমে এসে বসে পড়ল। তারপর ফোন হাতে নিয়ে ফেসবুকে ঢুকে দেখে কোন ছেলে ফ্রেন্ড নেই, সব আনফ্রেন্ড। এসব দেখে মাথা গরম হয়ে যায় আর ভাবে এই কাজ একজনের ছাড়া আর কারো হতে পারে না, তাই তাকে ফোন করে। আদ্রিয়ান অফিসের কাজ করছে, সেই সময় ফোন বাজায়, দেখে সম্প্রীতি ফোন করেছে, তাই ফোনটা রিসিভ করে বলে ওঠে, আজ হঠাৎ কোন দিকে সূর্য উঠেছে জান? তুমি নিজে থেকে ফোন করছো, আমি ভাবতেই পারছি না। আপনার জানের গুষ্টির তুষ্টি, আপনি আমার ফেসবুক থেকে ছেলেদের আনফ্রেন্ড করেছেন কেন? হ্যাঁ, আর কিছু জনকে ব্লক করেছেন কেন? ওরা তোমার সাথে কথা বলতো, এত কিসের কথা তোমার সাথে? আরে এমনিই তো কথা বলতাম। আবার কি করেছেন? রিলেশনশিপ স্ট্যাটাস ইনের রিলেশনশিপ করে আপনার সাথে ট্যাগ করে দিয়েছেন। করেছি তো। তুমি কি সিঙ্গেল নাকি? আর আমার সাথে তোমার সম্পর্ক আছে বলে ট্যাগ দিয়েছে। এটা আপনি ঠিক করেননি, আমি এখনো সিঙ্গেল আছি, আমার বিয়ে হয়নি। আর একবার একই কথা বলো, তোমার তুলে আছাড় মারবো। আর শোনো, এটা করা দরকার ছিল, কারণ তোমার সাথে কোনো ছেলে বাজেভাবে কথা বলুক বা তোমাকে প্রপোজ করুক, এটা আমি সহ্য করতে পারবো না জান। আমি যে তোমায় কারোর সাথে সহ্য করতে পারি না, তাই সেই ছেলেগুলোকে ব্লক করেছে।
শুধু মেয়ে ফ্রেন্ড আর ফ্যামিলি মেম্বারদের রেখেছে। আপনি মনে হয় পাগল হয়ে গেছেন। তোমার জন্য। আর আমি কেন করেছি দেখা হলে বলি। আমি দেখা করব না। তুমি রেডি হও, আমি আসছি। আর একটা কথা বলবে না, এসে যদি দেখি তুমি রেডি হওনি তখন আমি কি করব দেখে নিও। সব সময় হুমকি দেওয়া লাগে, বজ্জাত লোক থাকার। সম্প্রীতি রেগে ফোন কেটে দিয়ে ড্রেস আর প্রয়োজনীয় জিনিস নিয়ে ওয়াশরুমে চলে যায়। সেখান থেকে বেরিয়ে রুমে এসে আদ্রিয়ানের জন্য অপেক্ষা করছিল। গাড়ির আওয়াজে নিচে গিয়ে দেখলো আদ্রিয়ান দাঁড়িয়ে আছে। গাড়িতে ওঠো। গাড়িতে উঠতেই আদ্রিয়ান গাড়ি চালাতে শুরু করলেন। সম্প্রীতি জানালার কাচ নামিয়ে দিয়ে রাতের আকাশ সাথে মিষ্টি হাওয়া উপভোগ করতে লাগলো। তার চুলগুলো বারবার চোখের সামনে পড়ায় চুলগুলো বাঁধতে গেলেই আদ্রিয়ান বলে ওঠে, জান, চুলগুলো এমনি থাক না। সম্প্রীতি তার দিকে তাকিয়ে মুচকি হাসল আর বলে উঠল, আমরা এখন কোথায় যাচ্ছি? সামনে রেস্টুরেন্টে খাবো, তারপর মতিঝিলে যাব। আচ্ছা চলুন। ওরা দুজন রেস্টুরেন্টে ডিনার করে বেরিয়ে পড়ল। তারপর মতিঝিল ব্রিজের কাছে এসে গাড়ি থামালো। চলো এখানে একটু সময় কাটাই। আচ্ছা চলুন। আদ্রিয়ান সম্প্রীতির কাছে এসে ওর হাতে আইসক্রিম ধরিয়ে দিল। সম্প্রীতি এটা দেখে আদ্রিয়ানের দিকে অবাক চোখে তাকিয়ে আছে। তখন আদ্রিয়ান বলে ওঠে, কি হলো, এইভাবে তাকিয়ে আছো কেন? আপনি আমায় আইসক্রিম খেতে দিচ্ছেন? এতে অবাক হওয়ার কিছু হয়নি। আমি জানি তোমার আইসক্রিম ফেভারিট। কিন্তু আপনি কিনলেন কখন? আমি বিল পে করতে এসে এটা কিনে গাড়িতে রেখে দিয়েছিলাম। এবার খাওয়া শুরু করো, নাহলে গলে যাবে। তারপর দুজনে খেতে শুরু করলো। আদ্রিয়ান একটুখানি খেয়ে সম্প্রীতির আইসক্রিমটা নিয়ে ওর আইসক্রিমটা সম্প্রীতির হাতে দিয়ে দিল। এতে সম্প্রীতি রেগে বলে উঠল, এটা কি হলো? আমার আইসক্রিম নিলেন কেন? দিন ওটা। ওটা তুমি খাও, এটা আমি খাবো। আমার আইসক্রিমটা মজার ছিল না, কিন্তু তোমারটা খেতে বেশ মজা লাগছে। ও, বললেই হলো। আমারটা দিন। ওটা খেতে হলে খাও, আমি এটা দেবো না। সম্প্রীতি আদ্রিয়ানের গোষ্ঠী উদ্ধার করতে করতে খেলো, কারণ ও জানে যদি এটা না খায় তাহলে আর খাওয়া হবে না, তাই খেয়ে নিল। এবার আপনি বলুন, কেন ফ্রেন্ড লিস্ট থেকে ছেলেদের বার করেছেন? সম্প্রীতির কাছে এসে ওর চোখের দিকে তাকিয়ে, তুমি জানো না তুমি আমার কাছে কি? আমি তোমাকে কোনোভাবেই হারাতে চাই না। তোমার মূল্য আমার কাছে অনেক। আমি তোমাকে কোন নজর থেকে প্রোটেক্ট করতে চাই। কেউ তোমার দিকে তাকালে আমার সহ্য হয় না, তখন আমার মন চায় তাকে খুন করে ফেলে। তুমি তো শুধু আমার, তোমাকে দেখার আর ভালোবাসার অধিকার শুধু আমার, আর কারণ নয়। তাই আমি চাই না তোমায় কি অন্য কথা বলো, তাই ওই কাজ করা। আপনি আমায় এতটা ভালোবাসেন, আর সারা জীবন এমনভাবে ভালোবাসবেন তো? জান, সারা জীবন আমার ভালোবাসা এমন থাকবে, কোনো পরিবর্তন হবে না। সারা জীবন তোমাকে এভাবে ভালোবাসবো। কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে এবার ফেরা যাক। গাড়িতে উঠে সম্প্রীতি আদ্রিয়ানের দিকে তাকিয়ে মনে মনে বলে উঠল, আমি কখনো আর আপনার কথার অবদ্ধ হব না। সব সময় আপনার পাশে থাকবো, আর কষ্ট পেতে দিব না। এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছে তার খেয়াল নেই। আদ্রিয়ান গাড়ি বাড়ির সামনে দাঁড় করিয়ে সম্প্রীতিকে কোলে নিয়ে বিছানায় শুইয়ে দিয়ে বলে উঠল, জান, কাল তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তারপর কপালে কিস করে রুম থেকে বেরিয়ে পড়ল। পরদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ভার্সিটিতে বেরিয়ে পড়ে। অন্যদিকে আদ্রিয়ান উঠে ফ্রেশ হয়ে পিউকে ফোন করে। দি, আজকে বিকেলের কথা মনে আছে তো? মনে আছে, তুই চিন্তা করিস না, আমি ঠিক সব ম্যানেজ করে নেব। আমি জানি তো দি, তুমি থাকতে চিন্তা নেই। থ্যাংক ইউ দি। তুই আবার এসব বলছিল? আর একবার বলবি তো আমি কিছু করতে পারবো না। এই না না দি, এমন করো না। বাই। আদ্রিয়ান ফোন রেখে মনে মনে বলল, যান, আর কিছুক্ষণের অপেক্ষা। এদিকে সম্প্রীতি সব ক্লাস শেষ করে ভার্সিটি থেকে বেরিয়ে পড়ে। তখন দেখে তার ফোন বাজছে। ফোনটা হাতে নিয়ে তাকে পিউ ফোন করেছে, তাই তাড়াতাড়ি রিসিভ করে বলে ওঠে, দি কেমন আছো? আমি ভালো আছি সোনা, তুই কোথায় এখন বলতো? এই তো ভার্সিটিতে ক্লাস শেষ করে বেরোলাম। কেন, কিছু হয়েছে নাকি? তুই বাড়ি ফের, আমি যাচ্ছি। আর তেমন কিছু হয়নি, আমি আর তুই একটু বেরোবো, তাই বলছিলাম। আচ্ছা, আমি ফিরছি, তাহলে রাখছি, দেখা হচ্ছে আমাদের। সম্প্রীতি ফোন কেটে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। বাড়িতে এসে সোজা নিজের রুমে এসে ফ্রেশ হয়ে কিছু খেয়ে নেয়।
তার একটু পর পিউ আসে। সম্প্রীতি পিউকে দেখে জড়িয়ে ধরে বলে ওঠে, কতদিন তোমার সাথে দেখা হয়নি। তো যাসনি কেন দেখা করতে? এইসব এখন বাদ দে, আগে রেডি হয়ে নে, তারপর দুজনে বেরোবো। কোথায় যাবো দি? তুই আর আমি একটা জায়গায় যাবো, চল তোকে রেডি করিয়ে দিই। আই দি, তোমার মাথা ঠিক আছে তো? এর জন্য আমায় রেডি করাতে হবে কেন? বেশি কথা বলতে হবে না, আমি যা বলছি তাই কর। আচ্ছা, আমি তো আর তোমার উপর কথা বলতে পারবো না। পিউ সম্প্রীতিকে ব্ল্যাক কালারের গাউন দিলে সেটা সে পরে আসে। তারপর পিউ সম্প্রীতিকে সাজিয়ে দেয়। হালকা মেকআপ, কানে ডায়মন্ডের কানের দুল, হাতে ব্রেসলেট, ঠোঁটে হালকা লিপ বাম, চুলগুলো খোলা রেখে দেয়। বনু, তোকে তো খুব সুন্দর লাগছে, এবার চল, অনেক দেরি হয়ে যাচ্ছে। তারপর দুজন বেরিয়ে পড়ল। একটা জায়গায় এসে গাড়ি থামে। ওরা দুজন বেরোয়। এর মাঝে আদ্রিয়ানকে মেসেজ করে দেয় ওরা চলে এসেছে। হঠাৎ পিউ বলে ওঠে, বনু তুই এখানে দাঁড়া, আমি একটু আসছি। আমিও যাব তোমার সাথে। আরে যেতে হবে না, আমি আসছি, তুই দাঁড়া। পিউ সম্প্রীতিকে দাঁড় করিয়ে চলে গেল। তখনই আদ্রিয়ান এসে সম্প্রীতির চোখ বেঁধে দেয়। সম্প্রীতি ভয় পেয়ে বলে ওঠে, কে? আমি ছাড়ার কার সাহস হবে তোমায় টাচ করার? তা আমার চোখ বাঁধলেন কেন? এত কথা না বলে চুপ কর, আর গেলে দেখতে পাবে। আদ্রিয়ান কিছুটা নিয়ে গিয়ে সম্প্রীতির চোখ খুলে দেয়। সম্প্রীতির সামনে এগিয়ে যা দেখে তা দেখে তার চোখ আটকে যায়। এত সুন্দর করে একটা টেবিল সাজানো আছে। টেবিলের চারপাশে সাদা কাপড় দিয়ে ঢাকা, ছোট ছোট ক্যান্ডেল সেখানে। সম্প্রীতি নিচের দিকে তাকিয়ে দেখে সেখানে গোলাপের পাপড়ি পড়ে আছে। তার উপর দিয়ে হাঁটছে আদ্রিয়ানের হাত ধরে। সামনে নদী, আর চারদিক দিয়ে শীতল বাতাস বইছে। সম্প্রীতি মুগ্ধ হয়ে চারপাশে তাকিয়ে দেখছে, আর আদ্রিয়ান সম্প্রীতির চেহারায় যে খুশি তা উপভোগ করেছে। চাঁদের আলোয় যেন সম্প্রীতিকে আরও সুন্দর লাগছে। আদ্রিয়ান সম্প্রীতির হাত ছেড়ে তার সামনে এসে দাঁড়ালো। সম্প্রীতি আদ্রিয়ানের দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। আদ্রিয়ান একটা হাঁটু গেড়ে সম্প্রীতির সামনে বসে পড়ে। পকেট থেকে একটা রিং বার করে সম্প্রীতির দিকে এগিয়ে দিয়ে বলে ওঠে, I love you, Chan. I love you so much. I can't live without you. I really love you, Chan. Will you marry me? সম্প্রীতির কাছে সবকিছু স্বপ্ন মনে হচ্ছে। চোখ দিয়ে শুধু পানি গড়িয়ে পড়ছে। আদ্রিয়ান যে কোনো দিন তাকে এভাবে প্রপোজ করবে সে ভাবতেই পারেনি। জান, আমি তোমায় অনেক ভালোবাসি। তোমার সব সুখের কারণ হতে চাই। তোমার চোখের পানি মুছিয়ে দিতে চাই। তোমার পাশে থাকতে চাই। তোমার বকাগুলো শুনতে চাই। তোমার মুখের হাসির কারণ হতে চাই। সারা জীবন তোমার সাথে থাকতে চাই। আর বাকিটা পথ যেন একে অপরের হাত ধরে চলতে পারে। সম্প্রীতি এসব শুনে কান্না করে দেয়। আদ্রিয়ান উঠে সম্প্রীতিকে জড়িয়ে ধরে চোখের পানি মুছিয়ে দিয়ে বলে ওঠে, আমার উত্তর কিন্তু আমি এখনো পাইনি। আমি তো আগে উত্তর দিয়েছি। জান, আগে যা হয়েছে হয়েছে, তুমি এখন উত্তর দাও। আমি আপনাকে খুব 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 ভালোবাসি। যেই বলা শেষ করে অমনি আদ্রিয়ান নিজের ওষ্ঠদয় সম্প্রীতির ওষ্ঠদয়ের সাথে এক করে দেয়। কিছুক্ষণ পর ছেড়ে দিতেই অনেকটা অবাক হয়ে সম্প্রীতি বলে ওঠে, এটা কি ছিল? আবার করে দেখাবো নাকি? এই একদম না। সম্প্রীতি আদ্রিয়ানকে জড়িয়ে ধরে কিছু সময় পার করে। আদ্রিয়ান বলে ওঠে, চলো ডিনার করে নেই। সম্প্রীতি মাথা নাড়ায়। তারপর দুজনে একসাথে ডিনার করে। নদীর পাড়ে গিয়ে বসে। সম্প্রীতি আদ্রিয়ানের কাঁধে মাথা রেখে বলে ওঠে, আপনি একটা গান গিয়ে শোনান না। এখন? এখন। এবার তাড়াতাড়ি শুরু করুন। আচ্ছা। গিটারে সুর তুলে গাইতে শুরু করে, दुआ भी लगे ना मुझे, दाव भी लगे ना मुझे,
हर रोज पूछे ये हवाएं हम तो बता के हारे क्यों जिक्र तेरा करते हैं हमसे तारे हर रोज पूछे ये हवाएं हम तो बता के हारे क्यों जिक्र तेरा करते हैं हमसे तारे अब किससे है तेरे इन होठों पे मेरे इज़हार आया आया दिल को करार आया तुझ पे है प्यार आया पहली पहली बार आया ओ यारा। আদ্রিয়ান গান শেষ করে বলে, এবার আমাদের যাওয়া উচিত, অনেক রাত হয়েছে। হুম। দুজনে ওখান থেকে বেরিয়ে যায়। আদ্রিয়ান সম্প্রীতিকে নামিয়ে দিয়ে নিজে চলে যায়। পরের দিন সকালে ঘুম থেকে উঠতে সম্প্রীতির দেরি হয়ে গেছে, কারণ কাল অনেকটা রাত হয়ে পড়ে শুয়েছে। ঘুম থেকে উঠে ফ্রেশ হতে যাবে এমন সময় দরজায় মৌসুমি ডেকে ওঠে। টুকটুকি উঠেছিস? অনেক বেলা হয়েছে তো। আমি উঠে গেছি। আচ্ছা, এবার ফ্রেশ হয়ে নে। আর শোন, আজকে ভার্সিটি যেতে হবে না। কেন আম্মু, আজকে কি আছে? তেমন কিছুই নেই, তবে আদ্রিয়ানদের বাড়ি থেকে আজকে সবাই আসবে। কাল ফোন করে বলেছিল যে দরকারি কিছু কথা আছে নাকি। আচ্ছা আম্মু, পিউদিরা কি সবাই আসবে? ওরাও আসবে। আমি গেলাম, রান্না বাকি আছে, তুই গিয়ে ফ্রেশ হয়ে নে। মৌসুমি চলে গেলে সম্প্রীতি ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে এসে নিচে যায়। তখন সম্প্রীতি নীলাকে বলে, ওই বাড়ি থেকে সবাই কেন আসছে, তুই কিছু জানিস? না তো আপু। ওরা কথা বলতে বলতে দরজায় বেল বাজে। নীলা গিয়ে খুলে দেয়। সবাই ভেতরে এসে বসে। বেলের আওয়াজ শুনে সবাই ড্রয়িং রুমে চলে আসে। জাকিরুল সম্প্রীতির বাবা বলে ওঠে, তোরা দাঁড়িয়ে আছিস কেন, বস। আদ্রিয়ানের বাবা, এত ব্যস্ত হতে হবে না, আমরা ঠিক আছি। আমরা যেই কাজের জন্য এসেছিলাম। বল তো, কাল বললি খুব দরকার। ভাইজান, আমরা চাইছি শুভ্র আর সম্প্রতি মামনির বিয়েটা এবার দিয়ে দিতে। বাহ, এটা তো ভালো কথা। অনেক তো হলো, এবার ওদের বিয়েটা হলেই ভালো হয়। তাহলে তোদের সবার যখন মত আছে, তাহলে সামনের সপ্তাহে বিয়েটা দিলে কেমন হয়? এত তাড়াতাড়ি বিয়ে হবে? একটু সময় নিয়ে করলে ভালো হতো না? আমরা চাইছি তাড়াতাড়ি করতে, কারণ এদের তো আবার মতের ঠিক থাকে না, কখন কি করে বসে কেউ জানে না। আচ্ছা, তাই হোক। বাহ, বিয়ে অনেক মজা হবে, কিন্তু কবে কি অনুষ্ঠান হবে? এটা তোমাদের ব্যাপার, তোমরা ভাবো। বড়রা সবাই তো এখানে কথা বলুক, আমরা ছাদে গিয়ে আড্ডা দিই। তোরা আর থেকে কি করবি, যা আড্ডা দে। চলো সবাই উপরে যাই। সবাই উপরে উঠছে। সম্প্রীতি আর আদ্রিয়ান সবার পেছনে যাচ্ছে। হঠাৎ আদ্রিয়ান সম্প্রীতির হাত ধরে টেনে রুমে এনে দরজা বন্ধ করে দেয়। আই, হাত ছাড়ুন। ছাড়িয়ে নিতে পারলে চেষ্টা করতে থাকো। আই, আপনি দরজা কেন বন্ধ করলেন? নিচে তো সবাই আছে। আছে তো। আই, আপনি না খুব ভালো, এমন করছেন কেন? চলুন ছাদে যাই। তুমি চাইলে যেতে পারো, আমি এখন এখানে থাকবো। কি সব বলছেন? আদ্রিয়ান গিয়ে বেডে বসে পড়ল। সম্প্রীতি আদ্রিয়ানের হাত ধরে টানতে লাগলো। এত হাত ধরে টানছো, এতে কিচ্ছু হবে না। আমি যদি একবার তোমায় টান মারি, তুমি আমার উপর এসে পড়বে। আদ্রিয়ানের কথা শুনে ওর হাত ছেড়ে দেয়। তখন আদ্রিয়ান সম্প্রীতিকে আয়নার সামনে নিয়ে এসে দাঁড় করিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে কাঁধে থুতনিটা রেখে দুজন দুজনের দিকে তাকিয়ে থেকে আদ্রিয়ান বলে ওঠে, আজ আমি অনেক খুশি। আমিও। আপনার সাথে কাল দেখা হলো, তখন বললেন না যে? আমি নিজেও জানতাম না, সকালে জানলাম। ও আচ্ছা। আমাদের সম্পর্কটা এবার পূর্ণতা পাবে। তুমি মিসেস আদ্রিয়ান শুভ্র হয়ে আমার কাছে চলে আসবে। তোমাকে আমার করে পাওয়ার সুখটা
এবার তীব্র হবে। তারপর সম্প্রীতির সামনের দিকে ঘুরে আদ্রিয়ানকে জড়িয়ে ধরল। এইভাবে কিছু সময় কাটিয়ে ছাদে গেল। তখন অরুণাপু বলে উঠল, ব্রো, এত তাড়াতাড়ি প্রেম করা হয়ে গেলে আমরা তো ভাবলাম আরও দেরি হবে। আরে ব্রো, তোমার পেচ্ছি শালিকে তো সবসময় পালাই পালাই করে, এতে আমার কি দোষ বলো? আপনার মুখে কি কিচ্ছু আটকায় না? ভাই, তোর রোমান্স কিছুটা বাঁচিয়ে রাখ, বিয়ের পর কাজে লাগবে। দি, তুমিও কি সব বলছো? আমরা ঠিক করেছি প্রথমে মেহেন্দি, তারপর হলুদ, তারপরে বিয়ে। বাহ, সব ঠিক হয়ে গেছে, বেশ ভালো তো। এর মাঝেই দেখতে দেখতে সময় পেরিয়ে গেছে। বিয়ের জন্য সব কেনাও হয়ে গেছে। কাল থেকে সব অনুষ্ঠান শুরু। সম্প্রীতি কালকের কথা ভেবে ঘুমিয়ে পড়ল। মেহেন্দি পরের দিন সকালে পিউ এসে ডাকতে লাগে, বলু ওঠ, অনেক বেলা হয়ে গেছে। দি, উঠছি। সম্প্রীতি উঠে ফ্রেশ হয়ে নিচে গিয়ে কিছু খেয়ে নিল। তারপর সবার সাথে বসে আড্ডা দিল। আপু, এবার চল তোমাকে রেডি করিয়ে দিই। ঠিক বলেছিস। সম্প্রীতিকে রেডি করে এনে সবার সামনে বসানো হলো। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই উপস্থিত আছে। সম্প্রীতির বাম হাতে মেহেন্দি পরানো হচ্ছে। সম্প্রীতি সবার সাথে হাসি মজা করছে। আর একজন দূর থেকে তার জানকে দেখতে ব্যস্ত। অরুণাব এসে বলে উঠল, ব্রো, দাঁড়িয়ে আছিস কেন? বরুর কাছে যা, গিয়ে ওর হাতে তোর নামটা লিখে দে। আদ্রিয়ান, যাচ্ছি ব্রো। এদিকে মেহেন্দি পরানো শেষ হলে আর্টিস্টরা বলে ওঠে, ম্যাম কি লিখবো? তখন আদ্রিয়ান এসে বলে ওঠে, আপনি অন্যদের মেহেন্দি পরান, ওর বাকি কাজটা আমি করে দেব। ওকে স্যার। আদ্রিয়ান টিউব টানিয়ে সম্প্রীতির হাতে শুভ্র সমু লিখে দেয়। বাহ ভাই, দারুণ তো। দারুণ তো হবে। জিজু, একটা গান করো না? ঠিক বলেছে। আদ্রিয়ান গিটার বাজিয়ে শুরু করলো, चल दिया दिल तेरे पीछे पीछे देखता, मैं रह गया कुछ तो है तेरे मेरे दरमिया, मैं जो कभी कह न सका आज कहता है पहली दफा, दिल में हो तुम आँखों में तुम पहली नजर से ही यारा, ये इश्क की है साजिश, लो आ मिले हम दोबारा। এইভাবে মেহেন্দির অনুষ্ঠান শেষ হলো। তারপর সবাই খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে গেল, কারণ আবার কাল গায়ে হলুদের অনুষ্ঠান আছে। গায়ে হলুদ পরের দিন সকাল থেকে গায়ে হলুদের আয়োজন চলছে। সবাই চারিদিকে ব্যস্ত হয়ে আছে। তখনই সম্প্রীতির ফোনটা বেজে উঠল। ফোন হাতে নিয়ে মুচকি এসে রিসিভ করলো। ওদিক থেকে আদ্রিয়ান বলে উঠল, কি করছো জান? এই তো বসে আছি। আপনি কি করছেন? আমি কাজ করছি, সেসব বাদ দাও। আজকে তো হলুদ, তো তুমি আমি হলুদ লাগবে না? যার যার বাড়িতে হলুদ হবে তো লাগাবো কি করে? আমি কিন্তু আমার বউকে হলুদ লাগাতে আর তার সাজ দেখতে যাব। আমার বউকে সবে হলুদ লাগাবে আর আমি লাগাবো না, সেটা তো হতে পারে না। এই, আপনি কি করতে চাইছেন বলুন তো? সেটা সময় হলে জানতে পারবে জান। এখন রাখলাম, বাই। আদ্রিয়ান ফোন কেটে দিতেই সম্প্রীতি চিন্তা করতে লাগলো কি করবে। তখনই তার আম্মু তার রুমে প্রবেশ করে বলে উঠল, তোকে আজকে আমি সাজিয়ে দেব, চলো সোনা। তাহলে তো খুব ভালো হয়। আচ্ছা চলো। সম্প্রীতিকে আজকে হলুদ রঙের লেহেঙ্গা আর তার সাথে হলুদ সাদা ফুলে সাজানো হয়েছে। সম্প্রীতি বলে ওঠে, আম্মু, আমাকে এত সাজানোর কি খুব দরকার ছিল? তুই বড্ড বকবক করিস, সবাই কত সাজে, তোর কি নিজের বিয়ে তো সাজতে ইচ্ছে করছে না? আচ্ছা, তোমার যা মন চায় করো। তখন পিউ এসে বলে উঠল, কাকিমণি, বনুকে এবার নিচে নিয়ে যেতে হবে। আমি যাচ্ছি, তুই নিয়ে আয়। আচ্ছা। পিউ সম্প্রীতিকে নিচে নিয়ে গিয়ে হলুদ যেখানে হবে সেখানে বসিয়ে দিল। তারপর সব নিয়ম মেনে হলুদ দেওয়া হলো। হলুদ অনুষ্ঠান শেষ হলে সম্প্রীতি নিজের রুমে চলে আসে ফ্রেশ হতে। দরজা বন্ধ করে সামনে ঘুরে আদ্রিয়ানকে দেখে চমকে গিয়ে বলে ওঠে, আপনি কখন এলেন আর কোথা দিয়ে এলেন? সম্প্রীতি দেখলো আদ্রিয়ান ওর দিকে তাকিয়ে আছে, তাই সে ভালো করে লক্ষ্য করে দেখলো আদ্রিয়ান আজকে হলুদ পাঞ্জাবি আর সাদা প্যান্ট পরেছে।
আর মুখে হলুদ লাগানো। আদ্রিয়ান সম্প্রীতির দিকে ভালো করে তাকিয়ে তার দিকে এগিয়ে গেল। সম্প্রীতি কিছু বলবে তার আগেই ঠোঁটে আলতো করে কিস করে দেয়। সম্প্রীতি আবেশে চোখ বন্ধ করে নেয়। তখন আদ্রিয়ান তার গাল সম্প্রীতির গালের সাথে স্পর্শ করে হলুদ লাগিয়ে দিয়ে কানের কাছে লো ভয়েসে বলে ওঠে, আর কিছুক্ষণ অপেক্ষা যান, তারপর তুমি শুধু আমার হয়ে যাবে। এই কথা বলে ব্যালকনি দিয়ে চলে যায়। সম্প্রীতি চোখ খুলে দেখে আদ্রিয়ান চলে গেছে, তাই সে মুচকি হেসে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। তারপর ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ে। বিবাহ সকাল থেকে বিয়ের আয়োজন জোর কদমে চলছে। সম্প্রীতিকে সাজিয়ে সবাই চলে গেছে। সে এখন নিজেকে আয়নায় দেখতে ব্যস্ত। আজকে লাল রঙের লেহেঙ্গা আর ভারী মেকআপ করানো হয়েছে। এদিকে আদ্রিয়ানরা সবাই চলে এসেছে, তাই জন্য তাদের আপ্যায়ন করা হচ্ছে। আদ্রিয়ানকে বিয়ের জায়গায় বসানো হলো। তখন কাজী সাহেব বললেন পাত্রীকে নিয়ে আসতে। সম্প্রীতিকে পিউ আর নীলা মিলে আনতে গিয়ে দেখে সে আয়নায় নিজেকে দেখছে। তখন পিউ বলে উঠল, বনু আর দেখতে হবে না নিজেকে, এবার চল, তোকে ডাকছে। আপু অনেক হয়েছে, চলো। সম্প্রীতিকে ওরা দুজন মিলে নিয়ে এসে বসিয়ে দেয়। আদ্রিয়ান আর সম্প্রীতির মাঝখানে পর্দা দেওয়া আছে, যাতে একে অপরকে দেখতে না পায়। কাজী সাহেব বিয়ে পড়াতে শুরু করলো। প্রথমে আদ্রিয়ানকে কবুল বলতে বলায় সে তাড়াতাড়ি বলে দিল, কিন্তু যখন সম্প্রীতিকে বলতে বলা হলো তখন সে অনেকক্ষণ পর কবুল বলল। এইভাবে বিয়ে সম্পূর্ণ হলো। সবাই ওদের দুজনকে অভিনন্দন জানালো। তারপর সম্প্রীতি আর আদ্রিয়ানকে একে অপরের পাশে বসানো হলো। আদ্রিয়ান তখন আস্তে করে বলে উঠল, তোমাকে আজকে খুব সুন্দর লাগছে। আজকে তো তোমার থেকে চোখ সরানো যাচ্ছে না। আপনি কি চুপ করবেন? এখন চুপ করে গেলাম, ব্যাপারটা রাতে দেখছে। তারপর সবাই একসাথে খেয়ে নিল। একটু পর কোণে বিদায়ের জন্য সবাই লেগে পড়ল। সম্প্রীতি কান্না করে এক করে দিয়েছে। পিউ অনেক বুঝিয়ে ওকে ধরে গাড়িতে তুলে দিল। গাড়িতে বসে কান্না করে চলেছে, তাই আদ্রিয়ান বলে উঠল, জান এত কান্না করছে কেন? আমরা আবার আসবো তো। কান্না করছে। আর কান্না করো না জান, এবার কিন্তু তুমি অসুস্থ হয়ে পড়বে। আদ্রিয়ান সম্প্রীতিকে জড়িয়ে ধরতেই চুপ করে গেল। একটু পর গাড়ি এসে থামলো খানবাড়িতে। নাসরিন বরণ করে নিল। তারপর তাকে আদ্রিয়ানের রুমে বসিয়ে দিয়ে আসা হলো। সম্প্রীতি ভারী লেহেঙ্গা পরে বসে থাকতে অসুবিধা হচ্ছে। তখনই রুমে আদ্রিয়ান প্রবেশ করলো। সম্প্রীতি আদ্রিয়ানকে দেখে নেমে পায়ে হাত দিয়ে সালাম করতে গেল। আদ্রিয়ান বলে উঠল, পায়ে হাত দিয়ে সালাম করবে না কোনোদিন। সম্প্রীতি মাথা নাড়ায়। আদ্রিয়ান সম্প্রীতিকে বিছানায় বসে তার পকেট থেকে নূপুর বের করে পরিয়ে দিল। তারপর বলল, পছন্দ হয়েছে? হুম। তোমার ভারী লেহেঙ্গা পরে থাকতে কষ্ট হচ্ছে, তাই কাপড় থেকে তোমার পছন্দের মতো কিছু চেঞ্জ করে নাও। সম্প্রীতি উঠে গিয়ে কাভার থেকে একটা গোলাপি রঙের শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে যায়। আদ্রিয়ান রুমে চেঞ্জ করে নেয়। ওয়াশরুমের দরজা খোলার আওয়াজে আদ্রিয়ান সেই দিকে তাকায় আর সম্প্রীতির দিকে এগিয়ে গিয়ে ওকে কোলে তুলে বিছানায় নিয়ে আসে। সম্প্রীতি কিছু বলতে গেলেই আদ্রিয়ান নিজের ওষ্ঠদ্বয় তার ওষ্ঠদ্বয়ের সাথে এক করে দেয়। আজকে তাদের ভালোবাসা পূর্ণতা পেল। তারা তাদের মতো কাটাক, আমাদের থেকে কাজ নেই। 3 বছর পর আদ্রিয়ান আর সম্প্রীতির দুষ্টু মিষ্টি ভালোবাসায় দেখতে দেখতে 3টে বছর কেটে গেছে। আজকে সম্প্রীতিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, কারণ সে সন্তান সম্ভবা। সম্প্রীতিকে যখন হাসপাতালে নিয়ে আসা হয় তখন আদ্রিয়ানের অবস্থা পাগলের মতন কান্না করে দেয় এমন। পরিবারের সবাই কেবিনের বাইরে দাঁড়িয়ে আছে। আদ্রিয়ানের বুকটা ধূপতাপ করা শুরু করে দেয়। অনেকক্ষণ হয়ে যাওয়ার পর ডাক্তার বেরোচ্ছে না দেখে আদ্রিয়ানের কলিজা শুকিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর নার্স তোয়ালেতে পেঁচানো ছোট্ট বাচ্চাকে নিয়ে আসে। আদ্রিয়ান তা দেখে নার্সের কাছে যায়, যে দেখে ফুটফুটে দেখতে একটা মেয়ে তার দিকে তাকিয়ে আছে। আদ্রিয়ান আস্তে করে তাকে কোলে নেয়। তখন তার চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। বাবা হওয়ার সুখ যে অনেক বড়, তার সাথে একটা শান্তি অনুভব করছে। তখন হঠাৎ সম্প্রীতির কথা মনে পড়ায় জিজ্ঞাসা করে, সম্প্রীতি কেমন আছে? উনি ঠিক আছেন, একটু পর কেবিনে দেওয়া হবে। কিছুক্ষণ পর সবাই কেবিনে সম্প্রীতিকে দেখতে যায়। সবার দেখা হয়ে গেলেই কেবিনে পরে ওদের একা ছেড়ে দেয়। আদ্রিয়ান সম্প্রীতির কোলে বাচ্চাকে দেওয়াতে সম্প্রীতি কেঁদে ফেলে। আদ্রিয়ান চোখের জল মুছিয়ে দিয়ে বলে ওঠে, জান একদম চোখের জল ফেলবে না। এবার বলো তো,
আমাদের মামুনের কি নাম রাখা যায়? আপনি বলুন। আচ্ছা, তাহলে যান আদ্রিসা খান সুপ্রীতি রাখলে কেমন হয়? খুব সুন্দর হয়েছে নামটা। তারপর দুজনে একসাথে সুপ্রীতির কপালে চুমু খায়। আদ্রিয়ান মেয়ের কপালে চুমু দিয়ে সম্প্রীতির কপালে কিস করে। আজকে তাদের ভালোবাসা পরিপূর্ণ হলো। এইভাবে আদ্রিয়ান আর সম্প্রীতির ভালোবাসা বেঁচে থাকুক সারা জীবন।